ফুল ফর্ম জুল থমসন এফেক্ট। এফেক্টটা কি বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম ড্র করি। এরকম ভাবে এই যে শেডেড পোর্শনটা, এটা হচ্ছে একটা পোরাস প্লাগ, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে। এই পোরাস প্লাগের দুদিকে দুটো চেম্বার আছে। এই হলো তোমার চেম্বার এ, আর এদিকে তোমার চেম্বার বি। এখানে কিছু গ্যাস রাখা আছে, এখানে কিছু গ্যাস রাখা আছে। এই যে গ্যাস চেম্বার এতে, এই গ্যাসের প্রেসার হচ্ছে P1, আর এখানে যে চেম্বারে বিতে গ্যাস রাখা আছে তার প্রেসার P2। ইনিশিয়ালি ধরা যাক যে এখানকার ভলিউম V1 আছে, এখানকার ভলিউম V2 আছে। এই হলো আমার ইনিশিয়াল সেটআপ। এবার এই সিস্টেমটাকে এই টেম্পারেচার মেজার করার জন্য এখানে ধরো থার্মোমিটার বসানো আছে। এই হলো আমার বেসিক সেটআপটা। আমি আরেকবার বলে দিই সেটআপ কি। দুটো চেম্বার এ আর বি, এক জায়গায় প্রেসার P1, আরেক জায়গায় P2, ভলিউম V1 V2 এভাবে আছে। তাদেরকে একটা পোরাস প্লাগ দিয়ে সেপারেট করা আছে চেম্বার দুটোকে। আমাদের অ্যাকচুয়ালি টার্গেট কি, আমরা এই দিকের পিস্টনে, চেম্বার এর পিস্টনে বাইরে থেকে এক্সট্রা প্রেসার ক্রিয়েট করব। মানে আমরা বোঝাতে চাইছি যে P1 এর ভ্যালুটাকে হাই বানাবো কম্পেয়ার্ড উইথ P2। তাহলে যদি এইদিকে প্রেসারটাকে হাই করো, তখন পোরাস প্লাগ দিয়ে গ্যাসগুলো এই হাই প্রেসার টু লো প্রেসারের দিকে আসবে। তার মানে গ্যাসের একটা ফ্লো দেখা যাবে ফ্রম হাই প্রেসার টু লো প্রেসারের দিকে। গ্যাসের একটা ফ্লো হবে আনটিল নিউ ইকুইলিব্রিয়াম রিচড। যতক্ষণ না পর্যন্ত আবার দুটো প্রেসার ইকুয়াল হয়ে যায় ততক্ষণ এই প্রসেসটা চলবে, গ্যাসের ফ্লো চলবে। তো জুল থমসন এক্সপেরিমেন্টে বলা হয়েছে যে গ্যাস যদি এরকম ভাবে এক্সপ্যান্ড করে ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার, তাহলে ওর টেম্পারেচারের কি এফেক্ট হয়, টেম্পারেচার ড্রপ করে না টেম্পারেচার ইনক্রিজ করে, সেইটা বোঝানোর জন্যই এই এক্সপেরিমেন্টটা। তাহলে সবসময়ের জন্য কোনো একটা কিছু যখন পড়বো, আগে তার আমরা ওর কি বলবো সিগনিফিকেন্সটা পড়বো, যে ও কি করতে চলছে। তাহলে এই যে জায়গাটুকু ডিসকাস করলাম, এখান থেকে তোমরা এইটুকু বুঝলে যে জুল থমসন এফেক্টে আমরা কি পড়তে চলেছি। চলো হ্যান্ড আউটের মধ্যে লিখে ফেলো যে জুল থমসন এফেক্টে দেখতে চাইছি যে whenever a gas expand from lower pressure higher pressure to lower pressure, মানে যখন একটা গ্যাস হায়ার প্রেসার টু লোয়ার প্রেসারের দিকে যায়, তখন সিস্টেমটা টেম্পারেচার ড্রপ করবে না ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে, নাকি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, সেইটা ডিসকাস করব। এফেক্ট কি হবে, সেই এক্সপেরিমেন্টটার নাম জুল থমসন এক্সপেরিমেন্ট বা জুল থমসন এফেক্ট। আমরা কিন্তু এখানে যা ডিসকাস করছি সেটা রিয়েল গ্যাস নিয়ে ডিসকাস করছি, আইডিয়াল গ্যাস নয়, রিয়েল গ্যাস নিয়ে ডিসকাস করছি। এবার সেটা আমি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে বুঝবো টেম্পারেচার ড্রপ করবে না টেম্পারেচার ইনক্রিজ করবে। আচ্ছা, আপাতত এইটুকু বলো, ভূমিকা ক্লিয়ার হয়েছে যে কি করতে চলেছি জুল থমসন এফেক্টে? এইটুকু আমাকে বল দাও, জুল থমসন এফেক্টে কি করতে চলেছি। একজন বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না। এই তোমাদের সবার এরকম হচ্ছে নাকি? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। তাহলে তোমার নেটটা একটু দেখো, হ্যাঁ, অফ করে অন করো, বা বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আবার দেখো, সেরকমটা করো। ওকে, আচ্ছা এবার দেখো। এবার আমি দেখাই যে কিভাবে বুঝবো টেম্পারেচার ইনক্রিজ না ডিক্রিজ। এবার দেখো তোমরা, আমরা এই লেফট হ্যান্ড সাইডের চেম্বারে এসো, চেম্বার এতে এসো। আমরা কি করেছি, এই চেম্বারের ওপরে কি করেছি, গ্যাসগুলো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে গেছে। তাহলে চেম্বার এ থেকে গ্যাসগুলো গেছে চেম্বার বি তে। তো সিস্টেম এই জায়গায় কাজ করেছে, সিস্টেম এখানে নিজেরা কাজ করেছে। তো এখানকার কাজ তোমরা এইভাবে কথাটাকে লেখো, লেখো ওয়ার্ক ডান, লেখো ওয়ার্ক ডান বাই পিস্টন এ অন গ্যাস, এরকম ভাবে কথাটা লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। লেখো ওয়ার্ক ডান বাই পিস্টন এ অন দ্য গ্যাস। অন দ্য গ্যাস মানে এটাই আমাদের সিস্টেম, কারণ আমরা প্রেসারটা এই লেফট হ্যান্ড সাইডের ওপরে অ্যাপ্লাই করেছিলাম। তাহলে এই যে অ্যাপ্লাই করেছি প্রেসারটা, তার জন্য এখানে কতটা ওয়ার্ক ডান হলো সেটাকে আমি রিপ্রেজেন্ট করব অ্যাজ
মাইনাস P1 V1। তোমরা লিখে নাও, এখানকার প্রেসার ভলিউম এটা ছিল মাইনাস P1 V1। আমি এখানে কেন মাইনাস ইউজ করলাম বলে দিই। মাইনাস ইউজ করার কারণ এখানে কিন্তু গ্যাসটাই ওয়ার্ক ডান করেছে, সিস্টেমটা ওয়ার্ক ডান করেছে, তাই ওয়ার্ক ডানটা লিখলাম নেগেটিভ। একই রকম ভাবে তোমরা লেখো যে ওয়ার্ক ডান ইন দ্য চেম্বার বি বাই দ্য সিস্টেম। এবার কিন্তু সরি, এটা হচ্ছে তোমার অন দ্য সিস্টেম, মানে আমরা এখানে সিস্টেমটা কাজ করেছে। এখানে এটাকে যদি আমরা মনে মনে ভাবি যে এটা সারাউন্ডিং বা এটা অন্য একটা সিস্টেম, তাহলে এই সিস্টেমটা এর ওপরে কাজ করেছে। তার মানে বি চেম্বারে যে ওয়ার্ক ডানটা হবে, সে বি চেম্বারের ওয়ার্ক ডানটা হবে P2 V2। তাহলে তোমরা এখানে লিখে নাও যে এ চেম্বারের ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস P1 V1, কারণ এখানে এই সিস্টেমটাকেই কাজ করতে হয়েছে, তাই মাইনাস। আর এই যে বি নম্বর চেম্বারে ওয়ার্ক ডান হচ্ছে P2 V2, এর সামনে মাইনাস দিলাম না, কারণ বি চেম্বারের ওপরে কাজ করা হয়েছে, তাই P2 V2। এবার তোমরা হিডিং করো, নেক্সট লেখো নেটওয়ার্ক। তাহলে টোটাল কতটা ওয়ার্ক ডান হলো? নেটওয়ার্ক হচ্ছে জাস্ট দুটোকে সাম করো। সাম মানে নেটওয়ার্ক হবে P2 V2 প্লাস মাইনাস P1 V1, এটা আমাদের নেটওয়ার্ক ডান। তো এটাকে যদি এরকম ভাবে লিখি, তাহলে P2 V2 মাইনাস P1 V1, এটা আমাদের নেটওয়ার্ক ডান। তন্ময় বলেছে জিরো। তন্ময় না, এটা যেহেতু রিয়েল গ্যাস, আইডিয়াল গ্যাস নয়, তুমি বলতে পারো না P1 V1 ইকুয়ালস টু P2 V2, ওই জন্য জিরো নয়। হ্যাঁ, P2 V2 মাইনাস P1 V1 এই অবধি আপাতত থাকো। আচ্ছা, এটুকু লেখা হলে বলবে হ্যাঁ যে এটুকু লেখা কমপ্লিট হয়েছে কিনা। হয়েছে সবাই এটুকু? তাহলে আমি বাকিটা মুছে শুধু এইটুকু জায়গা রাখবো যে P2 V2 এটা কি স্যার মাইনাস আইডিয়াল P1। গ্যাস? এটা রিয়েল গ্যাস নিয়ে কাজ করছি আমরা, আইডিয়াল নয়, রিয়েল গ্যাস। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি পেলাম? নেট ওয়ার্ক ডান যেটা পেলাম সেটা পেলাম P2 V2 মাইনাস পেলাম P1 V1। আচ্ছা, এবার থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লতে যাই। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কি বলে দেখো। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল বলে, ম্যাথমেটিক্যাল ফর্ম বলছি, ডেল্টা E ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ যদি ওয়ার্ক ডান অন দ্য বাই দ্য সিস্টেম হয়। এবার লক্ষ্য করো, আমি তখন কথাটা বলিনি, আমরা কিন্তু ক্যালকুলেট করতে চাইছি যে সিস্টেমটায় দেখো থার্মোমিটার বসিয়েছিলাম, মনে পড়ে যে ওর টেম্পারেচার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। টেম্পারেচারের ড্রপ বা ইনক্রিজ তখনই বোঝা যাবে যদি বাইরে থেকে ভেতরে তুমি হিট ফ্লোকে বন্ধ করে দাও, মানে আমি তাপের আদান প্রদান করতে দিতে চাই না। কেন? তুমি যদি তাপের আদান প্রদানটাকে রাখো, তাহলে কিন্তু প্রসেসের টেম্পারেচারটা অলওয়েজ কনস্ট্যান্টই থাকবে, সেক্ষেত্রে প্রসেসটা আইসোথার্মাল হয়ে যাবে, তখন এই এক্সপেরিমেন্টটা ইললজিক্যাল হবে। তো আমাদের যেহেতু টার্গেটই টেম্পারেচার কমবে না বাড়বে দেখবো, আমরা কিন্তু প্রসেসটাকে আইসোলেটেড রেখে দেব, যাতে করে হিট এর আদান প্রদান না হয়। হ্যাঁ, সুবর্তী লিখেছে। তার মানে আমারই এক্সপেরিমেন্টের দরুন সিস্টেম থাকবে আইসোলেটেড। তাহলে তোমরা লেখো যে অ্যাজ দ্য সিস্টেম ওয়াজ আইসোলেটেড, তাহলে আইসোলেটেড সিস্টেমের জন্য তোমরা নিশ্চয়ই বলতে পারো কিউ এর ভ্যালু কত হয়। আইসোলেটেড এর জন্য কিউ এর চেঞ্জ বলে কিছু হবে না, কিউ গ্রহণ বর্জন কিছুই করবে না, কিউটাকে আমরা জিরো বসাবো। তাহলে ইকুয়েশনটাকে দেখো, তাহলে ইকুয়েশনটা মডিফাই হয়ে কি দাঁড়ায় দেখো। ইকুয়েশনটা মডিফাই হয়ে দাঁড়ায় ডেল্টা ইকুয়ালস টু, এটাকে জিরো করে দিচ্ছি, মাইনাস ডব্লিউ, এটা ইকুয়ালস দাঁড়ালো মাইনাস ডব্লিউ। এবার খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছি, এখান থেকে একটা কনক্লুশন ড্র করব আমরা। দেখো কনক্লুশনটা কি, সেটা হচ্ছে ডেল্টাই কি, ডেল্টাই মানে আমরা আবার জানি ডেল্টাই মানে কিন্তু E2 মাইনাস E1, আর মাইনাস ডব্লিউ, তো ডব্লিউ এখানে বের করে রেখেছিলাম, তার সামনে মাইনাস দেব, তাহলে মাইনাস দিয়ে যদি একবারে গুণ করে দিই, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস P2 V2 প্লাস তোমার দাঁড়াচ্ছে P1 V1। এবার একটু ডানে বায়ে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে E2 প্লাস তোমার P2 V2 ইকুয়ালস টু এদিকে দাঁড়াচ্ছে E1 প্লাস দাঁড়াচ্ছে P1 V1। এই জিনিসটাকে আমরা কি বলবো লক্ষ্য করো, এই জিনিসটাকে বলবো আমরা H2। তোমরা জানো যে এনথালপি ইকুয়ালস টু E প্লাস PV, এটা তোমাদের মনে আছে যে H ইকুয়ালস টু কি, H ইকুয়ালস টু E প্লাস PV। তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে H2 করে দিলাম, রাইট হ্যান্ড সাইডটাকে আমরা H1 করে দিলাম। এইবারে H1টাকে আমি একটু স্পিডেই করছি, H1টাকে লেফট হ্যান্ড সাইডে নিলাম, তাহলে কি লিখতে পারি, H2 মাইনাস H1 ইকুয়ালস টু জিরো। আর যেহেতু ডেল্টা, এই যেহেতু এনথালপি স্টেট ফাংশন, তাহলে এখান থেকে লিখতে পারি ডেল্টা H ইকুয়ালস টু জিরো। এইটাকে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও। তার মানে আমরা একটা ডেরিভেশন করতে করতে হঠাৎ করে কি পেয়ে গেলাম, ডেল্টা H ইকুয়ালস টু জিরো পেয়ে গেলাম।
তার মানে এই যে লাইনটা পেলাম, এটার এবার সিগনিফিকেন্স দিই। সিগনিফিকেন্স হচ্ছে যে এক্সপেরিমেন্টটা আমরা করছিলাম, এরকম এক্সপেরিমেন্ট যখন করব, জুল থমসন এক্সপেরিমেন্ট, সেখানে ডেল্টা এইচ কে 0 পেলাম। তাই কনক্লুশন লেখো যে জুল থমসন এক্সপেরিমেন্ট যেটা, সেইটাকে বলে আইসো এনথ্যালপিক। লিখে নাও তো কথাটা, জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ আইসো এনথ্যালপিক। তো এটা যদি কখনো বলে না প্রুফ করো যে জুল থমসন এক্সপেরিমেন্টটা আইসো এনথ্যালপিক, তাহলে আমরা এরকম ভাবে ছোট্ট করে প্রুফটা করে দেবো। তোমাদের পরীক্ষায় প্রুফ লাগবে না, এই টার্মটা মুখস্থ করে ফেলো যে এমসিকিউ দেবে যে জুল থমসন এক্সপেরিমেন্ট কি আইসো এনথ্যালপিক নাকি আইসো এনথ্যালপিক নয়, মানে ওর এনথ্যালপিটা রিমেইনস কনস্ট্যান্ট, তাই আইসো এনথ্যালপিক। আচ্ছা, সবাই নিশ্চয়ই এটা বোঝা গেছে? ওকে, হ্যাঁ স্যার। ওকে। এবার দেখা গেছে কি হয়, আমি আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে। দেখো একটা জিনিস ভালো করে বোঝাই। তাহলে আমরা জুল থমসন এফেক্টে যেটা পেলাম আইসো এনথ্যালপিক পেলাম। এখন আমরা কি বলেছিলাম যে জুল থমসন এক্সপেরিমেন্টে কি করছি, যে গ্যাসগুলোকে আমরা অ্যাডিয়াবেটিক্যালি পাস করছি, একটা হাই প্রেসার থেকে লো প্রেসার জোনে পাস করছি। এখন যেহেতু ওয়ার্ক ডান হয়, ওয়ার্ক ডান তো জিরো নয়, এখানে ওয়ার্ক ডান হচ্ছে, একটা কিছুটা ওয়ার্ক ডান পাই, কিন্তু আবার কিউ ও অ্যাবজর্ব হচ্ছে না। তাহলে সিস্টেম কিন্তু যখন কাজ করবে, ও নিজের ইন্টারনাল এনার্জিকে খরচা করে কাজটা করবে। কথাটা বুঝে নিও জায়গাটা, আমি ফিজিক্যালি জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে কি সিস্টেম ওয়ার্ক ডান করছে, কিউ এর অ্যাবজর্পশন নেই, তাহলে সিস্টেম কি করবে, ওর ইন্টারনাল এনার্জিকে খরচা করে কাজটা করবে। তো ইন্টারনাল এনার্জি যদি লস হয়, আমরা জেনারেলি দেখব যে এই এক্সপেরিমেন্টের দরুন টেম্পারেচার কিন্তু ড্রপ করে, এই এক্সপেরিমেন্টের দরুন। তো তাহলে কি বলছি এখান থেকে, তাহলে তোমরা এখান থেকে 1 নম্বর একটা কনক্লুশনে আসো। কি কনক্লুশন? যে জুল থমসন এক্সপেরিমেন্টে যখন গ্যাসগুলোকে আমরা হাই প্রেসার টু লো প্রেসারে নিয়ে যাই, দেয়ার ইজ এ ড্রপ ইন টেম্পারেচার। এবং আমরা যে এক্সপেরিমেন্টটা তখন দেখালাম যে টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার রেখেছিলাম, সে থার্মোমিটারও সেটা ক্যালকুলেট করে, ওরা দেখে যে সিস্টেমটার টেম্পারেচারটা ড্রপ করে। ড্রপ কেন করে? কারণ ইন্টারনাল এনার্জির কস্টিং এ ও ওয়ার্ক ডান করে। এবার তাহলে কিছু কিছু গ্যাস, বেশিরভাগ গ্যাস, কিছু কিছু না বেশিরভাগ গ্যাস জুল থমসন এক্সপেরিমেন্টের দরুন টেম্পারেচার ড্রপ করে, এটাকে বলা হয় ওরা কুলিং এফেক্ট দেখায়। এগুলো কিন্তু সব এমসিকিউ তে লাগবে, হ্যান্ড আউট লিখে রাখবে সব। তাহলে লিখে নাও যে জুল থমসন এক্সপেরিমেন্টে গ্যাসের যেহেতু টেম্পারেচার ড্রপ করে, দে শোস কুলিং এফেক্ট। কিন্তু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমরা পরে বলবো। হাইড্রোজেন এবং হিলিয়াম, এদের দুজনের একটা ব্যতিক্রম আছে, এরা দেখায় হিটিং এফেক্ট। তাহলে তোমরা জাস্ট নোট ডাউন করো যে মোস্ট অফ দ্য গ্যাসেস ইন জুল থমসন এক্সপেরিমেন্ট শোস কুলিং এফেক্ট, এক্সেপশনাল কেস হাইড্রোজেন হিলিয়াম, দে শো হিটিং এফেক্ট ইনস্টেড অফ কুলিং এফেক্ট। এটুকু পয়েন্ট নোট ডাউন করো। এই দুটো লাইন লিখে ফেলো, লিখে বলো ডান, লেখা হয়েছে কিনা, তারপর আমি বলছি আবার। কি বলেন স্যার, লাস্টের কথাটা একবার বলুন। লাস্টে বললাম যে জুল থমসন এক্সপেরিমেন্টে বেশিরভাগ গ্যাস কুলিং এফেক্ট দেখায়, তার মানে টেম্পারেচারটা কমে। ব্যতিক্রম হাইড্রোজেন হিলিয়াম, এরা কুলিং এফেক্টের পরিবর্তে হিটিং এফেক্ট দেখায়, কারণ এদের টেম্পারেচারটা তখন ইনক্রিজ করে, তাই এদের হিটিং এফেক্ট দেখায়। ডান। এবার এই যে কথাটা বললাম যে এরা কুলিং এফেক্ট দেখায়, তো কত টেম্পারেচার চেঞ্জের জন্য বা কত প্রেসার চেঞ্জের জন্য কত টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করবে, সেটা বোঝানোর জন্য একটা প্যারামিটার আনা হয়েছে। সেই প্যারামিটারটাকে রিপ্রেজেন্ট করি আমরা মিউ দিয়ে, এটাকে বলে জুল থমসন কোএফিসিয়েন্ট। টার্মটা লিখে রাখো তো, জুল থমসন কোএফিসিয়েন্ট, জুল থমসন কোএফিসিয়েন্ট। আচ্ছা, কি জিনিস জুল থমসন কোএফিসিয়েন্ট? আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখি, তোমরা বুঝে যাবে। লেখো ফর্মুলাটা, মিউ ইকুয়ালস টু ডেল্টা টি বাই ডেল্টা পি অ্যাট কনস্ট্যান্ট এইচ। আমি এটাকে সিগনিফাই করছি। এই জিনিসটা কি জিনিস? পরীক্ষা এটাকে স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দাও, প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে জুল থমসন কোএফিসিয়েন্ট কি? এই ম্যাথমেটিক্যাল ফর্মে এসো। এটা কি মিন করছে যে প্রেসার চেঞ্জে টেম্পারেচার চেঞ্জ কেমন হয়, তার মানে চেঞ্জ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু প্রেসার অ্যাট কনস্ট্যান্ট এনথ্যালপি ইজ কল্ড জুল থমসন কোএফিসিয়েন্ট। আমরা এখানে এনথ্যালপিটাকে কেন কনস্ট্যান্ট রাখলাম? তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম যে জুল থমসন এক্সপেরিমেন্ট যখন করি তখন সিস্টেমটার এনথ্যালপি কিন্তু চেঞ্জ হয় না, এনথ্যালপি দেন চেঞ্জ 0 হয়।
তাই আমরা জুল থমসন এক্সপেরিমেন্টকে আইসো এনথালপিক বলেছিলাম। যেহেতু এনথালপি কনস্ট্যান্ট থাকে তাই আমার এখানে মিউ কে রিপ্রেজেন্ট করার সময় সাফিক্স এইচ কে কনস্ট্যান্ট রাখা হয়েছে। আর মিউটা কি জিনিস? তোমার প্রেসার কতটা কমালে তুমি কি করছিলে এক্সপেরিমেন্টটা? হাই প্রেসার টু লো প্রেসারে যাচ্ছিলে, তার মানে তোমার যে প্রেসার চেঞ্জ হচ্ছে ডিপি, তার দরুন তোমার টেম্পারেচার ড্রপ কতটা ডিটি, এদের যে রেশিওটা, দ্যাটস ওয়াই বলা হয়েছে ডিটি বাই ডিপি অ্যাট কনস্ট্যান্ট এনথালপি, দিস ইজ কল্ড মিউ। মিউকে বলে টেম্পারেচার জুল থমসন কোএফিসিয়েন্ট। তাহলে বোঝা গেল হোয়াট ইজ জুল থমসন কোএফিসিয়েন্ট। জুল থমসন কোএফিসিয়েন্টে যদি আমরা ডেফিনেশন চাই, তোমরা ডেফিনেশন দিতে পারবে কেউ একজন? কেউ জুল থমসন কোএফিসিয়েন্টের ডেফিনেশন দাও, চলো স্টার্ট। কেউ একজন জুল থমসন এক্সপেরিমেন্টের ডেফিনেশন। Ratio of delta T to delta pressure at constant enthalpy. ওকে, এটাকে বলে মিউ, মানে জুল থমসন কোএফিসিয়েন্ট। এবার কোএফিসিয়েন্টের কতগুলো সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্সটা বোঝাই একটু, হ্যাঁ ভালো করে দেখবে। পয়েন্ট নাম্বার 1, বলতো যখন হাই প্রেসার থেকে লো প্রেসারে যাই, প্রেসার তো ড্রপ করে তাই না? প্রেসার ড্রপ করে, প্রেসার ড্রপ করলে ডিপি এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? কেউ বলো দেখি। আমি বলে দিয়েছি প্রেসার ড্রপ করে, তাহলে ডিপি নেগেটিভ না পজিটিভ? এরা সবাই উত্তর করলো ডিপি নেগেটিভ। গুড, ডিপি নেগেটিভ। এবার আমি তোমাদের বলেছিলাম যে প্রেসার ড্রপ করলে আমরা তো বলেছিলাম যে ও কুলিং এফেক্ট দেখায়। কুলিং এফেক্ট দেখানো মানে ওর ডিটিটাও নেগেটিভ। ভালো করে বুঝে নিও জায়গাটা, হ্যাঁ। ওর ডিপিও নেগেটিভ, টেম্পারেচার ড্রপ করে তাহলে ওর ডিটিও নেগেটিভ। তাহলে তুমি এই ফর্মে যদি ডিটি নেগেটিভ ডিপি নেগেটিভ বসাও, তাহলে মিউ ইকুয়ালস টু আমরা পাচ্ছি পজিটিভ। এটাকে বক্স করে ফেলো। তার মানে কখনো যদি দেখা যায় জুল থমসন কোএফিসিয়েন্টের ভ্যালু পজিটিভ, ইট মিনস the gas is বা গ্যাস shows cooling effect। এটা পরীক্ষার প্রশ্ন আসবে, কুলিং এফেক্ট। তাহলে জুল থমসন কোএফিসিয়েন্টের সাথে এফেক্টটা কুলিং না হিটিং কি করে বুঝবো? তোমরা বলবে যে মিউ যদি এনি কখনো, টাইম যদি গ্যাস মানে মিউটা যদি পজিটিভ হয় তার মানেই সেটা কুলিং এফেক্ট দেখাচ্ছে। রাইট, যখনই তুমি পাবে যে মিউটা পজিটিভ, তাহলে যদি প্রশ্ন দেয় যে মিউ পজিটিভ তাহলে গ্যাস কুলিং না হিটিং, তুমি বলবে যে মিউ পজিটিভ, তার মানে গ্যাস শোজ কুলিং এফেক্ট। ক্লিয়ার? আমরা কেন কেন গ্যাস শোজ কুলিং এফেক্ট সেটা এখান থেকে বললাম, কারণ তোমার মিউ পজিটিভ কখন হবে? ডেল্টা পি অলওয়েজ নেগেটিভ। ভালো করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। তুমি এই ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারবে যে ডেল টি বাই ডেল পি অ্যাট এইচ, তো ডেল্টা পি অলওয়েজ নেগেটিভ। কেন? আমরা এক্সপেরিমেন্টে বলেই দিয়েছিলাম আমরা হাই প্রেসার টু লো প্রেসারে যাচ্ছি, তাহলে নিচেরটা অলওয়েজ নেগেটিভ। তাহলে উপরেরটা তোমাকে মিউকে পজিটিভ হতে গেলে উপরেরটা কি হতে হবে? ডেফিনেটলি নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল গিয়েই তো পজিটিভ আসবে। তার জন্য বলা হয় যে মিউ পজিটিভ মানেই অলওয়েজ শোজ কুলিং এফেক্ট। ক্লিয়ার সবার জায়গাটা? হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে নেগেটিভ হবে। ওটা আসবে, ওটা পরে আসবে, ওটা একটু জটিল কেস আছে, হ্যাঁ। ওটার জন্য আমাদের গ্যাসের কিছু কনসেপ্ট লাগবে, ওটা গ্যাস আস্তে আস্তে আসছি, দাঁড়াও। তাহলে এইটুকু আগে দেখো ক্লিয়ার হলো কিনা যে মিউ পজিটিভ হলে গ্যাস কেন কুলিং এফেক্ট দেখায়। এবার ধরা যাক, ক্লিয়ার। ওকে, এবার ধরা যাক মিউ আমার পজিটিভ, হ্যাঁ। সাপোজ মিউ ইকুয়ালস টু, সরি পজিটিভ না নেগেটিভ। তাহলে মিউ নেগেটিভ হলে ভাবো তো টেম্পারেচার কি হওয়া উচিত, ডিটি কি হওয়া উচিত? মিউ কখন নেগেটিভ আসবে নিজেরা বলো এবার। পজিটিভ। হ্যাঁ, মিউ নেগেটিভ কখন আসবে তোমরা দেখো। আমি আবার যদি সেই ইকুয়েশনে যাই, তাহলে মিউ ইকুয়ালস টু ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এই ছিল তো, তাকাও ডেল্টা পি অলওয়েজ নেগেটিভ। তাহলে মিউকে নেগেটিভ হতে গেলে তোমার উপরের টেম্পারেচারকে কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে, যাতে করে পজিটিভ নেগেটিভ নেগেটিভ হয়। অর্থাৎ মিউ নেগেটিভ মানে গ্যাস শোজ হিটিং এফেক্ট। তোমরা এরকম ভাবে লিখবে গ্যাস শোজ হিটিং এফেক্ট। ক্লিয়ার জিনিসটা? তাহলে মিউ এর সাথে সাথে আমরা হিটিং হবে না কুলিং হবে সেটা আমরা বুঝে যাব মিউ এর ভ্যালু দেখে। পরীক্ষার ছোট্ট ছোট্ট করে যে মিউ দিয়ে প্রশ্ন আসবে, বলবে মিউ পজিটিভ মানে বলো, মিউ নেগেটিভ মানে বলো। আরেকটা কথা এখানে বলে দিই আমি, সেটা হচ্ছে মিউ যদি কখনো জিরো পাও, তাহলে তোমরা বলবে যে মিউ জিরো মানে গ্যাস শোজ নাইদার হিটিং নর কুলিং এফেক্ট। তাহলে মিউ যদি কখনো জিরো হয়ে যায় তাহলে গ্যাসটা কোনো জুল থমসন এফেক্ট দেখায় না, তার মানে কুলিং হিটিং কিচ্ছু দেখায় না। এটাই হচ্ছে আমাদের আইডিয়াল কেস। আইডিয়াল কেসে এরকমটাই হয় যে মিউ জিরো হয়, কিন্তু আইডিয়াল কেস কিন্তু পৃথিবীতে অ্যাচিভ করা মুশকিল। এটা আইডিয়ালি সম্ভব, প্র্যাকটিক্যালি নয়। তো আমরা উপরে দুটো কেসই প্র্যাকটিক্যালি পাবো,
তাও জাস্ট লিখে রাখো যে মিউ যদি কখনো 0 দেখো তাহলে বলবে যে হ্যাঁ মিউ 0 মানে গ্যাসটা কুলিং হিটিং কোনো এফেক্ট দেখাবে না, ওইটা কেস ফর আইডিয়াল গ্যাস। ওকে, এইটুকু অব্দি হলে ডান বলো, তারপর আমি বলছি। হয়েছে সবার? আচ্ছা, এবার একটা জিনিস বলি, এই জিনিসটা বলতে গেলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা তো গ্যাস পড়ে নিইনি, গ্যাসটা পড়ে এলে বোধহয় এই জায়গাটা একটু সুবিধে হতো। যাই হোক, আমরা ডেরিভেশনে যাব না। কি ডেরিভেশন? একটা মিউ এর ডেরিভেশন হয়, সে ডেরিভেশনটা একটু জটিল হবে, সে ডেরিভেশন কিন্তু আমরা যাব না। তোমরা শুধু ডেরিভেশনটা আপাতত লেখো। উঁচু ক্লাসে হয়তো ডেরিভেশনটা পড়ানো যেতে পারে, কিন্তু ডেরিভেশনটা আমরা এখন করব না, ডেরিভেশনটা শুধুমাত্র তোমরা লিখে রাখবে। ডেরিভেশনটা কি? লেখো ডেরিভেশনটা। মিউ ইকুয়ালস টু লেখো -1/Cp, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লেখো। যদি কখনো প্রশ্ন আসে, আমি জানি না আসবে কিনা, তাও লিখে রাখলাম মিউ এর এটা একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা লেখো। লিখেছো? আচ্ছা, এই ফর্মুলা থেকে আরেকটা জিনিস করা যায়, সেটা আমরা ডিরাইভ করব না, শুধুমাত্র বলে রাখবো। সেটা কি? এই যে তোমাদেরকে একটা বললাম যে মিউ 0 হলে গ্যাসটা কুলিং এফেক্ট দেখায় না, হিটিং এফেক্ট দেখায় না। এবার এক্সপেরিমেন্ট করে কি দেখা গেছে জানো? আমরা যে জুল থমসন এক্সপেরিমেন্টটা করি, সেই এক্সপেরিমেন্টটা আমরা যদি লো টেম্পারেচারে রাখি এক্সপেরিমেন্টটাকে, তাহলে জেনারেলি গ্যাসটা কুলিং এফেক্ট দেখায়। এই পয়েন্টগুলো নোট করবে তো। যদি তুমি এক্সপেরিমেন্টটা লো টেম্পারেচারে করো, গ্যাসটা জেনারেলি কুলিং এফেক্ট শো করে। যদি তোমার এক্সপেরিমেন্টটা হাই টেম্পারেচারে হয়, গ্যাসটা জেনারেলি হিটিং এফেক্ট শো করে। ওকে, তাহলে লো টেম্পারেচারে কুলিং এফেক্ট শো করে, হাই টেম্পারেচারে হিটিং এফেক্ট শো করে। এবং দেখা গেছে গ্যাসের ক্ষেত্রে একটা পার্টিকুলার টেম্পারেচার থাকে, যে টেম্পারেচারে গ্যাসটা নাইদার কুলিং এফেক্ট শো করে নর হিটিং এফেক্ট শো করে। এই জায়গাটা ক্লিয়ার করো ভালো করে, কি বলতেছি শোনো। এক্সপেরিমেন্টাল টেম্পারেচার যদি লো হয় কুলিং এফেক্ট দেখাবে, হাই হলে হিটিং এফেক্ট দেখাবে। আর এমন টেম্পারেচার থাকে, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এরকম কিছু টেম্পারেচারকে বানানো যায় যে টেম্পারেচারে গ্যাসটা নাইদার কুলিং এফেক্ট দেখায় নর হিটিং এফেক্ট দেখায়। ভালো করে বোঝার চেষ্টা করবে, ও না কুলিং দেখাবে না হিটিং এফেক্ট দেখাবে। ওই যে টেম্পারেচারটা, ওই টেম্পারেচারটাকে বলে ইনভার্সন টেম্পারেচার। ভীষণ ইম্পর্টেন্ট, গ্যাসে এটা নিয়ে অনেক প্রবলেম দেখবে করতে হবে। স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও। তাহলে হোয়াট ইজ কল্ড ইনভার্সন টেম্পারেচার? যদি কাউকে বলা হয়, সে কি ডেফিনেশন দেবে ইনভার্সন টেম্পারেচারের? কেউ একজন, ইনভার্সন টেম্পারেচার কাকে বলে? Sir, at some temperature, a certain gas shows Right. neither cooling or neither heating effect. রাইট, This temperature is called ইনভার্সন টেম্পারেচার। রাইট, তাহলে ইনভার্সন টেম্পারেচার কিন্তু জুল থমসন এক্সপেরিমেন্ট ছাড়া বোঝা যাবে না, ওই জন্য আমাদের এক্সপেরিমেন্টটা বলতে হলো। গ্যাস যখন পড়বো দেখবে ইনভার্সন টেম্পারেচার নিয়ে তোমাদের প্রবলেম করতে হবে। তাহলে লিখে রাখো হ্যান্ড আউটে যে ইনভার্সন টেম্পারেচার সেই টেম্পারেচার যেখানে গ্যাসটা কুলিং হিটিং কোনো এফেক্টই দেখায় না, সেটা ওর ইনভার্সন এটা টেম্পারেচার। তো একটা প্রত্যেকটা গ্যাসের নিজস্ব ব্যাপার না স্যার? এক্স্যাক্টলি, মানে আলাদা প্রত্যেকটা আলাদা গ্যাসের হলো। ক্ষেত্রে এই টেম্পারেচারটাকে বানানো যায়, এটা ওর নিজস্ব ব্যাপার। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাবো, কোনো গ্যাসের ইনভার্সন টেম্পারেচার হয়তো দেখা যেতে পারে 20 ডিগ্রি, কোনো গ্যাসে হয়তো দেখা যেতে পারে -40 ডিগ্রি। বিভিন্ন গ্যাসে ইনভার্সন টেম্পারেচার বিভিন্ন রকম, সেটা ওদের নেচারের ওপর ডিপেন্ড করে। এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। এই দেখো তো, এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? ইনভার্সন টেম্পারেচার অব্দি বুঝে গেছো সবাই? আচ্ছা, ক্লিয়ার। এবার দেখো, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কিন্তু এখানে ডিরাইভ করতে পারবো না আমরা। হ্যাঁ, সেই ফর্মুলাটা তোমরা জাস্ট লিখে রাখো। এটা অনেক বড় একটা ফর্মুলা, প্রায় 4 পাতার ফর্মুলা হবে, সময় নষ্ট করবো না শুধু। এই যে আমরা ইনভার্সন টেম্পারেচার বললাম, এর একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আমি লিখে দিচ্ছি। সবাই লেখো ম্যাথমেটিক্যাল ফর্মটা লেখো এরকম 2a/rb। এটা লেখো। এটা এখন পুরোটা ক্লিয়ার হবে না। কেন ক্লিয়ার হবে না আমি বলি। আমরা এখানে টিআই এর 3টে প্যারামিটারের সাথে ও রিলেটেড। একটা তো আর, এই আরটা তোমরা ছিল যেটা গ্যাস কনস্ট্যান্টের আর, এটা সেই আর, ফলে এই আর নিয়ে প্রবলেম নেই। আর ছোট হাতের এ আর ছোট হাতের বি, এই দুটো জিনিস এখন ক্লিয়ার করা সম্ভব নয়। এগুলো আমরা ক্লিয়ার করে দেব গ্যাস যখন পড়াবো তখন, গ্যাস চ্যাপ্টারে। শুধু এইটুকু বলে রাখি, এই দুটোকে বলে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এই দুটোকে বলে হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট।
এবার হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এখন ক্লিয়ার করতে পারবো না, গ্যাস পড়ানোর সময় ক্লিয়ার করব। আপাতত এটুকুই নোট ডাউন করো, এই দুটো হচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ ক্রিটিক্যাল টেম্পারেচার? ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা গ্যাসে পড়াবো অভিযান। ক্রিটিক্যাল টেম্পারেচার আমাদের আছে। তো গ্যাসে ইনভার্সন টেম্পারেচার আছে, ক্রিটিক্যাল টেম্পারেচার আছে। ওটাকে আমরা টিসি দিয়ে রিপ্রেজেন্ট করি। এটাকে একদম ফিজিক্যালি তোমাদের সিগনিফাই করে দেখাবো হোয়াট ইজ টিসি অ্যাকচুয়ালি। ওকে, তো তন্ময় বলছে এ আকর্ষণজনিত বল। হ্যাঁ, ভেরি গুড, ঠিক বলেছো। তো আমরা এখন এটা সিগনিফিকেন্সে যাচ্ছি না, কারণ তাহলে অনেক কথা বলতে হবে, গ্যাসে পড়াবো। আপাতত বুঝে রাখো এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এবং এরা কিন্তু গ্যাসের ইন্ডিভিজুয়াল প্রপার্টি, গ্যাসগুলোর ইন্ডিভিজুয়াল প্রপার্টি এরা। তাহলে ইনভার্সন টেম্পারেচার ফর্মুলাটা জাস্ট নোট ডাউন করো, এবং হাইড্রোজেন এবং হিলিয়াম কেন হিটিং এফেক্ট দেখায় সেটা আমরা এই এআর বি এর প্রপার্টি দেখে বুঝতে পারবো, সেটা আমরা গ্যাসে ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। ওকে, তাহলে আপাতত এইটুকু ক্লিয়ার করো, ইনভার্সন টেম্পারেচার কি হলো, তার ফর্মুলা কি দাঁড়ালো। তো এই মোটামুটি জুল থমসন এফেক্টের একটা সামারি করে দেয়া গেল। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মোটামুটি এই পর্যন্তই, আর বিশেষ কিছু নেই ফার্স্ট লতে। তো এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাব সেকেন্ড লতে। ফার্স্ট ল মোটামুটি এইটুকুই। অনিমেষ আসবে জিরোথ ল, জিরোথ ল অনেক পরে আছে। হ্যাঁ, আমি আসছি, একটা লাইনে তো বলে দেবো আমি জিরোথ ল, আমার মাথায় আছে। হ্যাঁ বলো, কে কি বলতে চাইছো বলো। স্যার গৌরব বলছিলাম স্যার, হ্যাঁ গৌরব ভিডিওটা বলো। পাঠালেন না স্যার? হ্যাঁ ভিডিও গোড়াও গোড়াও, আমি না কলেজের অ্যাডমিশন নিয়ে খুব চাপে আছি। হ্যাঁ, আর 2-3 দিন সময় লাগবে আমার। 27 ওই তারিখ জন্য স্যার, আমি 27 তারিখের পরে বলবো তবে। হ্যাঁ, কত তারিখের পর? 27-এ পরে। হ্যাঁ 27-এ পরে আমি ফ্রি একদম। ওকে 27 স্যার, পর্যন্ত খুব চাপে আছি, সারাদিন না অন্যান্য অনেক মিসলেনিয়াস কাজ করতে হচ্ছে। তো লক্ষ্য করছো না, ঠিক আছে। থার্মোডাইনামিক্স এর আমি তোমাদের ইয়ে পাঠাচ্ছি না, প্রবলেম পাঠাতে পারছি না। মানে প্রবলেম গুলো যে আমি ইয়ে করব, কালেক্ট করব, তার সময় পাচ্ছি না। 27 তারিখ চলে আচ্ছা, যাক। আচ্ছা। আজকে তো 21 চলে গেল। আচ্ছা, এই সপ্তাহটা, এই সপ্তাহে একটু ব্যস্তই ঠিক আছে থাকবো। স্যার, ঠিক আছে, ওকে, ঠিক আছে এবার স্যার, দেখো। কোনো প্রবলেম নেই। ঠিক হুম আছে। হুম হুম আমি শুধুমাত্র তোমাদেরকে যে কি পড়াবো না পড়াবো সেটা একটু হোমওয়ার্ক করি সকালে ঘুম থেকে উঠে, যে এইটুকু আজকে পড়াবো, এইটুকু পড়াবো, ব্যাস। সারাদিন আর বুঝতে পারি না আজকে। এবার দেখো, তাহলে ফার্স্ট ল মোটামুটি আমরা কমপ্লিট করলাম। এবার আমরা ঢুকবো সেকেন্ড লতে। তো তোমরা একটা জিনিস জানো, যে সেকেন্ড লতে যে ঢুকবো তাহলে নিশ্চয়ই ফার্স্ট লর কোনো না কোনো ড্রব্যাকস থাকবে। তো আমরা ফার্স্ট ল এর ড্রব্যাকসটা কোথায়, সেই ড্রব্যাকসটা নিয়ে ফার্স্ট ডিসকাস করি, তারপর সেখান থেকে আমরা সেকেন্ড লতে প্রবেশ করব। তো সেকেন্ড লতে তাহলে আগে যাচ্ছি না, আগে আমি ফার্স্ট লর ড্রব্যাকসে যাচ্ছি। দেখবে ফার্স্ট লতে আমরা এরকম স্টেটমেন্ট দিয়েছিলাম যে এনার্জিকে আমরা বলেছিলাম যে এনার্জি কনজার্ভ থাকে, এনার্জিকে আমরা কনভার্ট করতে পারি ইনটু ওয়ার্ক। তো দেখা গেছে কি জানো, যে এই যে আমরা যতই বলি যে এনার্জিকে টোটালি ওয়ার্কে কনভার্ট করা যায়, শুভর্তি বলছে স্পন্টিনিটি। হ্যাঁ, স্পন্টিনিটি আমি সব আস্তে আস্তে আসছি, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে, যে সেকেন্ড ল কি, কেন এলো, স্পন্টিনিটি ব্যাপারটা কি। একটু মনোযোগ দেবে, ভীষণ কনসেপচুয়াল, তো আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো যেটা বলছিলাম, যে ফার্স্ট ল বলছে যে আমরা এনার্জিকে টোটালি ওয়ার্কে কনভার্ট করতে পারি। তো সেকেন্ড ল যাওয়ার আগে আমরা এই জায়গাটা প্রুফ করব যে এনার্জি কি টোটালি ওয়ার্কে কনভার্ট করা যায়। ওয়ার্ক, ফার্স্ট ল বলে ওয়ার্ক এনার্জিতে কনভার্ট করা যায় ফুললি, আবার এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করা যায়। তার মানে এই কনভার্সনটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল। যেমন হিট এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করা যায়, ঠিক সেরকম ওয়ার্ক এনার্জিকে হিটে কনভার্ট করা যায়, ভাইস ভার্সা। ফার্স্ট ল এটাই বলেছিল যে টোটালি কনভার্ট করা যায়। এবার ফার্স্ট ল কারেক্ট কি কারেক্ট না সেটা বোঝানোর জন্য একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে শোদি কার্নোট। ইনি অলমোস্ট 1824 সালে, 1824, এই সময় একটা ইমাজিনারি ইঞ্জিন বানিয়েছিলেন, একটা মেশিন বানিয়েছিলেন। সেই মেশিনটা দিয়ে উনি দেখানোর চেষ্টা করলেন যে এই যে এনার্জি টোটাল ওয়ার্ক কনভার্সন, এটা হবে না হবে না। সেই ইঞ্জিনটাকে নাম দেওয়া হয়েছে কার্নোট সাইকেল। এই ইঞ্জিনটার নাম কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন। তো আমি তোমাদের এখন সেকেন্ড লতে ঢোকার আগে কার্নোট সাইকেল কি জিনিস এবং এই কার্নোট সাইকেলের সাহায্যে বোঝানোর চেষ্টা করব যে ফার্স্ট লটা আদৌ সঠিক না ফার্স্ট লটা ভুল। তো চলো তোমরা আলাদা করে হেডিং করে ফেলো কার্নোট সাইকেল। চলো সবাই আলাদা করে হেডিং করো কার্নোট সাইকেল। আমিও আলাদা করে হেডিং করছি কার্নোট সাইকেল, CARNOT, কার্নোট, CYCLE, কার্নোট সাইকেল। আচ্ছা, কার্নোট সাইকেল বোঝানোর আগে
আমি বাদিকে একটা ডায়াগ্রাম ড্র করব, তোমরাও আমার সাথে সাথে কিন্তু ড্র করবে, আর অবশ্যই হ্যান্ড আউটটা আমাকে পাঠাবে। আচ্ছা একটা কথা বলো তো, এই যে তোমরা হ্যান্ড আউট নাও, হ্যাঁ, তো এতে তোমাদের বাড়িতে পড়তে সুবিধে হয় না অসুবিধে হয় হ্যান্ড আউট নেওয়া থাকলে? স্যার অবভিয়াসলি সুবিধাই হয় স্যার, প্রচন্ড হ্যান্ড বেশি আউট সুবিধা হয়। ডেফিনেটলি নেবে, হ্যাঁ ডেফিনেটলি। যা কথাগুলো বলছি প্রত্যেকটা ওটাই দেখবে তোমার নোটস একটা পরীক্ষার সময় ভীষণ কাজে লাগবে। হ্যান্ড আউট নিয়ে যদি পড়তে পারো তাহলে দেখবে পরীক্ষার আগে কি ইজি হয়ে যায় তোমার পড়াটা। অবশ্যই হ্যান্ড আউট নেবে, প্রত্যেকটা কথার হ্যান্ড আউট নেবে যা যা বলছি, কারণ এই কথাগুলো তো আর বারে বারে রেকর্ডিং করে তোমাকে পাঠানো যাবে না, বা তুমি বারে বারে ইউটিউব ভিডিও দেখবে না যে আমি কখন কি বলেছিলাম। তোমার হ্যান্ড আউটটা ভীষণ গুরুত্ব পাবে দেখবে পরের দিকে। এবার তাহলে কানোর সাইকেলের ডায়াগ্রামটা ড্র করি। প্রথম এরকম একটা জিনিস ড্র করো, জাস্ট একটা স্কেচ ডায়াগ্রাম আঁকবো। এরকম একটা গোল জিনিস দাও, আবার এরকম একটা জিনিস দাও, দিয়ে লেখো এই জায়গাটাতে লেখো সোর্স, SOURCE, সোর্সের টেম্পারেচার T1। এই জায়গাটাকে লেখো সিঙ্ক, এর টেম্পারেচার T2, আর এটা হচ্ছে আমার সিস্টেম। তাহলে ডায়াগ্রামটা বুঝো না, ডায়াগ্রামে কি মানে আমি কি করতে চাইছি, আমি একটা সিস্টেম রেখেছি মাঝখানে যে সোর্সের কাছ থেকে হিট অ্যাবজর্ব করবে। কতটা হিট অ্যাবজর্ব করলো দেখো অ্যারো দিয়ে দেখালাম Q1 পরিমাণ হিট ও অ্যাবজর্ব করলো। এই Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করে তা দিয়ে ও খানিকটা ওয়ার্ক ডান করলো, মানে কিছুটা কাজ করলো, আর খানিকটা ও সিঙ্ককে ফেরত দিল। কতটা ফেরত দিল? Q2 পরিমাণ ফেরত দিল, সিঙ্কের টেম্পারেচার T2। আমি ওপরে লিখে রাখছি T1 এর ভ্যালুটা T2 এর চেয়ে বেশি। তোমরা জানো যে টেম্পারেচারের কাজ মানে হিটের কাজ সবসময় হাই টেম্পারেচার টু লো টেম্পারেচারের দিকে ফ্লো করা। ওই জন্য আমি সোর্সটাকে হাই রেখেছি, সিঙ্কটাকে লো রেখেছি। সিঙ্ক মানেটা কি? যারা এনার্জিকে শোষণ করে। সোর্স কি? যারা এনার্জিকে দিতে পারে। তার মানে এই যে সোর্স, এটা হচ্ছে এনার্জি দেবে আমার সিস্টেমকে, আর সিস্টেম কাজ করার পরে যতটা কাজ করতে পারবে না সেটা সিঙ্ককে ফেরত দেবে। এই দাগাদাগি বন্ধ করো। আচ্ছা স্যার এটা আরেকবার বলবা? আমি কথাটা আরেকবার বলি। আমি এখানে আরে অদ্ভুত ছাত্ররা এরা, তোমরা কেন দাগাচ্ছ? আমাকে বিরক্ত করছো? তাহলে পড়ানো বাদ দিয়ে দিই। তোমাদের উদ্দেশ্য যদি আমাকে বিরক্ত করা হয় তাহলে পড়ানো স্টপ করছি। দেখো কি বলছি আমি আরেকবার বলি। আমি বললাম যে আমার এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমি চাইছি কারো কাছ থেকে হিট গ্রহণ করবে। হ্যাঁ প্রতিদিন কেউ না কেউ কিছু করে, কে করে আমি জানি না। স্যার অ্যানোটেশনটা অফ করে দিন স্যার সেটিংসে গিয়ে। হ্যাঁ সে করা যায়, কিন্তু আমি আমি আমার বক্তব্য, ছাত্র তো সব আমারই না, তারা আমাকে কেন বিরক্ত করবে? আমার ছাত্র হলে আমি জোর করতে পারি চাইলে, তো এটা করার প্রয়োজন কেন পড়বে আমার, সেটা বক্তব্য। বিরক্ত কে করতে পারে? আমার ছাত্র না, যারা আমার কাছে পড়ছে তারা আমার ছাত্র। তা আমার ছাত্রদের এতটুকু রেসপন্সিবিলিটি থাকবে না যে স্যারকে বিরক্ত করবো না? এটা কি ধরনের অভ্যেস আমি জানি না। পড়া ভালো না লাগলে বেরিয়ে যাও। কেউ বাধ্য করেছে, জোর করে ডেকেছে এখানে কাউকে? ভালো লাগছে না স্কিপ লিভ করো, জয়েন করতে বলেনি কেউ। আচ্ছা এবার শোনো কি বলছি। তো কি বলছি যে আমার সিস্টেম কারো কাছ থেকে তাপ নেবে। কার কাছ থেকে তাপ নেবে? সোর্সের কাছ থেকে। সোর্সের টেম্পারেচার রেখে দিয়েছি T1। ও সোর্সের কাছ থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, তা দিয়ে কিছুটা কাজ করলো। আমরা ধরে নিলাম যে ও সমস্ত Q1 দিয়ে কাজ করলো না, এটা আমি ধরে নিলাম। কিন্তু তো যদি সমস্ত Q1 দিয়ে কাজ না করে তাহলে যে দিয়ে কাজ করতে পারেনি সেটা ও ফেরত দেবে সিঙ্কে। অর্থাৎ ভালো করে বোঝো যে আমার সিস্টেম Q1 পরিমাণ তাপ শোষণ করলো, তা দিয়ে খানিকটা কাজ করলো, বাকি পরিমাণ Q2 সিঙ্কে ফেরত দিল। আমি যদি প্রমাণ করতে পারি Q2 এর ভ্যালুটা 0, তাহলে আমরা বলবো যে পুরো Q1 দিয়েই আমার সিস্টেমটা কাজ করতে পেরেছে। তখন আমার ফার্স্ট ল কারেক্ট। তাহলে ফার্স্ট ল কেন কারেক্ট? যে পুরো তাপ কাজে রূপান্তরিত হয়েছে, পুরো তাপকেই কাজে কনভার্ট করা গেছে। আবার যদি দেখাতে পারি যে না Q2 0 নয়, Q2 নট ইকুয়ালস টু 0, তখন তাহলে বলবো ফার্স্ট ল রং। তাহলে ফার্স্ট ল কারেক্ট না ফার্স্ট ল স্যার রং? Q2 0 ব্যাপারটা আরেকবার একটু বলুন তো। মানে ধরা যাক আমি যদি কখনো প্রমাণ করতে পারি, আমি এখন তো একটা কাজ করব
সে কাজ করতে গিয়ে যদি দেখাতে পারি না কিউ2 এর ভ্যালু বলে কিছু নেই, কিউ2টা 0 বেরিয়েছে, তার মানেটা কি দাঁড়াবে? কিউ2 এর ভ্যালু যদি 0 দাঁড়ায় তার মানে আমি সিঙ্কে কোনো তাপ ফেরত দিইনি। তার মানে কি, যতটা তাপ আমি গ্রহণ করেছি তা দিয়ে আমি পুরোটাই কাজে কনভার্ট করছি। তাহলে ফার্স্ট ল সঠিক। তাহলে ফার্স্ট ল ঠিক কথা বলেছিল যে তাপকে পুরোপুরি কাজে কনভার্ট করা যায়। কিন্তু যদি দেখা যায় যে না কিউ এর ভ্যালু 0 হলো না, কিউ এর কিছু না কিছু ভ্যালু বেরোলো, তার কি মানে? তার মানে তাপকে পুরোপুরি কাজে কনভার্ট করা যায়নি, সেটা ফার্স্ট ল এর ড্রব্যাকস দাঁড়াবে। তার মানে লক্ষ্য করো ফার্স্ট ল সঠিক না ভুল সেটা ডিপেন্ড করবে আমার কিউ2 এর ভ্যালুটা আমি 0 পাই নাকি কিউ2 এর একটা সার্টেন পজিটিভ ভ্যালু পাই। কিউ2 ভ্যালু পজিটিভ পেলে ফার্স্ট ল ভুল, কিউ2 ভ্যালু 0 পেলে ফার্স্ট ল কারেক্ট। চলো এইটুকু বুঝলে কিনা বলো। তো আমি এক্সপেরিমেন্টে যাওয়ার আগের ব্যাকগ্রাউন্ড বললাম যে এক্সপেরিমেন্টে আমি কেন যাব, আমার উদ্দেশ্যটা কি, আমি সেখান থেকে কি প্রমাণ করতে চাইছি। এবার দেখো এক্সপেরিমেন্টে যাচ্ছি আমরা। আচ্ছা, আমার কিন্তু বাঁদিকে ডায়াগ্রামটা অন থাকতে হবে। হ্যাঁ, আমি কিভাবে ড্রয়িং করি, ড্রয়িংটা মুছি, সবটাই তো মুছে যাবে আবার। আচ্ছা ঠিক আছে, পরে এঁকে নেওয়া যাবে আবার। তো এবার একটা কাজ করো, একটা ডায়াগ্রাম ড্র করো সবাই। চলো ডায়াগ্রাম ড্র করো, সবাই আমার সাথে ড্র করবে, এরকম ভাবে একটা ডায়াগ্রাম ড্র করো। এইদিকে আমরা ভলিউম প্লট করব, এইদিকে আমি প্রেসারকে প্লট করব। ওকে, হয়েছে সবার লেখা? ধরে নাও আমার প্রথম সিস্টেমটা আমার এ পয়েন্টে আছে। যখন সিস্টেমটা ইনিশিয়ালি এ পয়েন্টে আছে, তার প্রেসার আছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1। আমি কি করলাম, সিস্টেমটাকে P1 থেকে মানে A1 থেকে এ থেকে সিস্টেমটাকে নিয়ে গেলাম বিতে। আমি কি করলাম, সিস্টেমটা বাইরে থেকে তাপ গ্রহণ করেছে, বুঝে নাও, তাপ গ্রহণ করে ও নিজে কাজ করেছে। নিজে যখন কাজ করে তখন তোমরা জানো যে ওর ভলিউম ইনক্রিজ করে। ভলিউম ইনক্রিজ করলে লক্ষ্য করো আমি এই গ্রাফে যত বাঁ থেকে ডান দিকে যাব তত ভলিউম বাড়ছে। অর্থাৎ ভলিউম ইনক্রিজ করা মানে আমার গ্রাফটা কিন্তু লেফট টু রাইটে শিফট করবে। আর তোমাদের জানা আছে যে ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে ডেফিনেটলি প্রেসার ডিক্রিজ করে, সেই জন্য প্রেসারটা কমেছে বলে আমরা গ্রাফটাকে নিচের দিকে নামিয়েছি। তার মানে এ থেকে বিতে যাওয়া, এইটাকে আমরা মিন করছি, তোমরা লিখে নাও যে আমি এ থেকে, লাইনটা ঠিক লিনিয়ার হবে না শুভটি, হ্যাঁ একেবারে লিনিয়ার না, একটু কার্ভডি হবে। কারণ কি ওই প্রপোর্শনালিটি রিলেশন থাকবে না এদের মধ্যে। পি আর ভি এর গ্রাফ তো তোমরা নিশ্চয়ই জানো যে এরকম লিনিয়ার হয় না, এরকম প্যারাবোলিক হয়, তো নেচারটা ওই জন্যই প্যারাবোলিকই দাঁড়াবে। তাহলে এ থেকে যে বিতে গেলাম, এই প্রসেসের দরুন যে কাজটা করলাম সেই কাজটার নাম নিচে লিখে রাখো, এটা হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক করলাম আমরা। আমি আইসোথার্মাল ইচ্ছে করে রেখেছি যাতে সিস্টেমের টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা যায়। তাহলে বি পয়েন্টে এসো, বি পয়েন্টে এলে কিসের চেঞ্জ হয়েছে? প্রেসারটা চেঞ্জ হয়ে P2 হয়েছে, প্রেসার কমেছে। ভলিউম চেঞ্জ হয়ে V2 হয়েছে, আর টেম্পারেচারটা কিন্তু অ্যাজ ইট ইজ T1 আছে, কারণ আইসোথার্মাল ওয়ার্ক ডান করেছি। ক্লিয়ার সবার? এবার বলো তো আমাকে, এ থেকে বিতে যে গেছি এই প্রসেসের দরুন যে কাজ, তার নাম দিয়েছি আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডানের যে ফর্মুলা, সেটাকে যদি আমি W1 বলি, সেই ফর্মুলাটা কি তোমরা সবাই জানো। আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ওয়ার্ক ডানের ফর্মুলা কেউ বলো তো, ওয়ার্ক ডানের ফর্মুলা কি? দেখি তোমরা কি উত্তর দাও আমাকে। আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডানের ফর্মুলা বলো, আমরা একদম ডে 1 ক্লাসে করেছিলাম। বলো তো কি বলেছিলাম? না পিডিভি নয় নিমেশ, পিডিভি তো নর্মাল ওয়ার্ক ডান। হ্যাঁ একজন লিখেছে এনআরটি ln v2 বাই v1, ভেরি গুড ভেরি গুড। রৌনক তুমি যেটা লিখেছো সেটা হচ্ছে ইরিভার্সিবল কেসে। রৌনক, হ্যাঁ। তো W1 দেখো কি হয়, যেহেতু রিভার্সিবল বলেছি তোমাদের জানা থাকবে রিভার্সিবল ওয়ার্ক ডান হচ্ছে nRT ln v2 বাই v1। আমরা এখানে টি না বলে বলবো T1। কেন T1? কারণ এখানকার দেখো টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, টেম্পারেচার T1 করা আছে। তাহলে এই আমার গেল প্রথম প্রসেসের ওয়ার্ক ডান। তাহলে তোমরা লিখে ফেলো W1 ইকুয়ালস টু nRT1 ln v2 বাই v1। প্রথম পয়েন্ট তোমাদের ক্লিয়ার? এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। আমি কিন্তু এক পেজে পুরো লিখতে পারবো না, আমাকে মুছতে হবে, অতএব তোমরা সাবধানে এটা লিখে রাখো। সবাই লিখেছো ইকুয়েশন নাম্বার 1? এবার আমি নেক্সট কি করলাম, আমি আবারও এক্সপ্যানশন করলাম। এবার এক্সপ্যানশনটা করলাম ইন অ্যাডিয়াবেটিক ওয়েতে, অ্যাডিয়াবেটিক ওয়েতে এক্সপ্যানশনটা করলাম।
আবার যেহেতু এক্সপ্যানশন করেছি তাহলে ভলিউম ইনক্রিজ করবে, বি থেকে আমরা পয়েন্টে গেলাম সি তে। সি পয়েন্টে গিয়ে দেখো কি হলো, ওর প্রেসার চেঞ্জ হয়ে P3, ভলিউম চেঞ্জ হয়ে V3, এবার কিন্তু টেম্পারেচারটাও চেঞ্জ হবে, যেহেতু অ্যাডিয়াবেটিক করেছি তাই টেম্পারেচারটাও তোমার গেছে কোথায়, T2 তে গেছে। ওকে, T1 থেকে T2 তে গেছে, অ্যাডিয়াবেটিক জন্য ওর টেম্পারেচার চেঞ্জ হলো। এবার তুমি লক্ষ্য করে দেখো এই যে বিসি প্রসেসটা, চলো বিসি প্রসেস কিন্তু কাজটা অ্যাডিয়াবেটিক, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। কারো মনে আছে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল? সম্ভবত যেটা লিখেছো V2/V এর চেয়ে আগেটা লিখেছো। হ্যাঁ, কেউ বলতে পারবে? আদিত্য বলছে T3। আদিত্য T3 নয়, টেম্পারেচার T3 এই কারণে নয়, আমার তো এখানে T1 ছিল, সেই T1টাকে চেঞ্জ হয়েছে তাই সিম্পল T2 রেখেছি, এখানে 3 টেম্পারেচার রাখার দরকার নেই। সুবর্তী বলছে এনআর, ভেরি গুড ভেরি গুড। আমরা এই ফর্মুলাটা ইউজ না করে আরো সিম্পলেস্ট একটা ফর্মুলা ইউজ করি। দেখো তাহলে W2 যে ভ্যালু, যেহেতু অ্যাডিয়াবেটিকে ওয়ার্ক ডান করেছিলাম, মনে করে দেখো CVDT করেছিলাম, মাইনাস CVDT, ওখান থেকে যেটা দাঁড়াবে CV ইন্টু T1 মাইনাস T2। চলো করে ফেলো। মনে পড়লো CVDT ছিল যে ওয়ার্ক ডান অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, ওই জন্য CV ইন্টু মাইনাস CVDT ছিল, মাইনাসটা একবারে গুণ করে দিয়েছি, তাই CV ইন্টু T1 মাইনাস T2। চলো এটা কি ইকুয়েশন নাম্বার 2 বসাও সবাই, এটাকে ইকুয়েশন নাম্বার 2 বসাও। ধীরে ধীরে করবো আমরা, যাতে তোমাদের এখানেই প্র্যাকটিস হয়ে যায়, বাড়িতে গিয়ে আর প্রবলেম না থাকে। সবার কি লেখা হলো যে CV ইন্টু T1 মাইনাস T2? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কাজ কি করব? নেক্সট কাজ এবার আমি সি থেকে এবার কম্প্রেশন করব। হ্যাঁ রোনক, এটাও রিভার্সিবল কেস, এখানে পুরো সিস্টেমটা রিভার্সিবল করছি। কেন রিভার্সিবল করছি বলে নেই, তোমাদের সবার জানা থাকবে যে রিভার্সিবল কেস কিন্তু যেখান থেকে শুরু করব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেখানে আবার ব্যাক করা যায়। যেহেতু ব্যাক করার আমি প্রভিশন রাখতে চাই, তার জন্য প্রসেসটাকে, হোল প্রসেসকে রিভার্সিবল রাখবো, যাতে আমি আগের জায়গায় ফিরে যেতে পারি। তার উদ্দেশ্যটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। নেক্সট আমরা কি করব, এইবার গ্যাসটাকে আমরা কম্প্রেস করব, আবার আইসোথার্মাল কম্প্রেস করব। কম্প্রেস করা মানে এবার ভলিউম কমবে, সি থেকে কমে 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 ধরো ডি পয়েন্টে গেছি। তাহলে এই যে সি থেকে আমরা ডি তে গেছি, এটা আবার আমার আইসোথার্মাল রিভার্সিবল, এবার কিন্তু আর এক্সপানশন না, এবার কম্প্রেশন, ভলিউমটা কমেছে। এবং ডি পয়েন্টে গিয়ে প্রেসারটা চেঞ্জ হয়ে P4, ভলিউম চেঞ্জ হয়ে V4। বলতো টেম্পারেচার কত থাকবে, T1 না T2? গেস। স্যার T2। ভেরি গুড, টেম্পারেচার T2। কেন টেম্পারেচার T2? কারণ এখানে টেম্পারেচার T2 ছিল, আমি এই প্রসেসটা অ্যাডিয়াবেটিক রেখে আইসোথার্মাল রেখেছি, দ্যাটস ওয়াই টেম্পারেচার T2। এবার তাহলে আমাকে বলো সি থেকে ডি তে যাওয়ার সময় আমার যে নেট ওয়ার্ক ডান W3, আবার যেহেতু আইসোথার্মাল রিভার্সিবল, তাহলে এর আবার একই ফর্মুলা, সেই nR_T2। এবার তাহলে লেখো সবাই ফর্মুলাটা। এবার ফর্মুলা লিখবো nR_T2 ln, এবার হবে V4/V3। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 3। দিয়েছো ইকুয়েশন নাম্বার 3? আচ্ছা, লাস্ট স্টেপ কি? এবার ডি থেকে আমরা আবার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন করে এ নম্বর স্টেটে ফিরতে চাইছি। তাহলে এবার আমাকে একবারে বলো তো দেখি, এ থেকে ডি তে যাওয়ার সময় এটা আবার হয়ে গেছে অ্যাডিয়াবেটিক, তাহলে এই ওয়ার্ক ডানটাকে যদি W4 বলি, লেখা কথা বলার দরকার নেই, তোমরা লেখো। এই ওয়ার্কটাকে যদি W4 বলি, W4 ইকুয়ালস টু কি হবে ফর্মুলা বলো? W4 ইকুয়ালস টু, তোমরা W2 এর সাথে মিল পাবে। হ্যাঁ বাহ, রাজশ্রী বলছে এটা হবে হচ্ছে CV ইন্টু T2 মাইনাস T1, এটা ইকুয়েশন নাম্বার 4। গুড। তার মানে দেখো আমরা কি করলাম, আমরা চারটা প্রসেসে A B B C C D আর D A, এই চারটা প্রসেসের মাধ্যমে আমরা যেখানে ছিলাম সেখানেই ফিরে গেলাম। এবার তোমরা আমাকে বলো তো, আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম বহু জায়গা ঘুরে ঘুরে আবার সেই জায়গাতেই ফিরলাম, তাহলে সিস্টেমটার টোটাল ওয়ার্ক ডান কি 0 হবে? কেউ বলবে সিস্টেমটার টোটাল ওয়ার্ক ডান কি 0 হবে? হ্যাঁ বা না বলো। না। কে বললে না, তার নাম বলো তো, না বললে যে। স্যার সৌভিক পাল। সৌভিক বলছে না হবে না। সৌভিক তুমি ব্যাখ্যা করো কেন হবে না, ওয়ার্ক ডান কেন 0 না? আমি তো এক জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গায় পৌঁছে গেছি। তো স্যার পাথ ফাংশন না, ভেরি গুড পাথের উপর অ্যান্সার, ডিপেন্ডেন্ট। ভেরি গুড অ্যান্সার, গুড অ্যান্সার। তার মানে তোমাদের এইটুকু ধারণা হয়ে গেছে যে 0 কখন হয়, 0 কখন হয় না। ওয়ার্ক ডান তো পাথ ফাংশন, কেন 0 হবে? আমি বিভিন্ন জায়গা দিয়ে গেছি তো কাজ হয়েছে। তোমরা আমাকে এবার লিখে দাও
টোটাল ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়ালস টু, লেখো টোটাল ওয়ার্ক ডান, সবাই লিখে নাও টোটাল ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়ালস টু। বলো তো টোটাল ওয়ার্ক ডান কি করব, ডব্লিউ ইকুয়ালস টু কি করব, আমরা করব W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। এই সমস্ত W, 4টা W পেয়েছো, সেই 4টা W কে যোগ করো, চলো যোগ করো 4টা W কে। ভেরি গুড, ভ্যালু গুলো বসিয়ে দাও সবাই। আমি করছি না, তোমাদেরকে দিয়ে করাচ্ছি। হ্যাঁ, আমার বোর্ডে জায়গা নিয়ে আমাকে মুছতে হবে এটা, এই ডায়াগ্রামটার জন্য মুছতে চাইছিলাম না, যাই হোক ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করছি, টোটাল ওয়ার্ক ডান লিখছি, টোটাল ওয়ার্ক ডান। আচ্ছা, তোমরা কি কোনো কিছু কাটাকাটি করতে পেরেছো ওয়ার্ক ডান করার সময়? খাতায় চেয়ার বক্সে লেখো কোথাও ওয়ার্ক ডান কাটাকাটি গেছে কিনা কোনো টার্ম। স্যার সিভি টি1 মাইনাস টি2 আর সিভি টি2 মাইনাস Exactly. টি1 ওই জায়গাটা কিছু হবে? অবশ্যই হবে, মাইনাস কমনে দাও কেটে। হ্যাঁ, সিভি যেটা সিভি টি1 টি2 আছে না, দু জায়গায় আছে, এক জায়গায় টি1 টি2, এক জায়গায় টি2 টি1, ওটাকে মাইনাস কমন নিয়ে দাও কেটে। কেটে দেখো ফাইনালি কি থাকছে, দেখো ফাইনালি থাকছে nr(t1), আমার সাথে মেলাবে তোমরা, nr(t1) ln v2/v1 থাকছে, প্লাস থাকছে nr(t2) ln v4/v3, এটা থাকছে, কারেক্ট না? হ্যাঁ স্যার। হ্যাঁ, W2 আর W4 ক্যান্সেল হয়ে গেছে। এবার আমি এই জায়গাতে না একটা ছোট্ট মডিফিকেশন করতে চাই, জোর করে করতে চাই, তোমরা কারণটা পরে বুঝবে। সবাই লেখো nr(t1) ln v2/v1, এটা যা আছে থাকলো। আমি না এই মাইনাসটাকে জোর করে, মানে প্লাসটাকে জোর করে মাইনাস করলাম, মাইনাস nr(t2) ln, তোমরা বলতে পারবে এখানে কি লিখবো উপরে? v3/v4, গুড, v3/v4। এই জিনিসটাকে আপাতত মাথায় রাখো, এটা নিয়ে আমি আবার পরে একটা ডিসকাশন করব। এবার শোনো, খুব মনোযোগ দেবে এবারে কথাগুলো। সেটা কি, এটা যেটা আমরা পেলাম সেটা টোটাল ওয়ার্ক ডান পেলাম সিস্টেমটার। এখন আমরা ফার্স্ট স্টেপটায় আসি। ফার্স্ট স্টেপটা কি ছিল মনে করে দেখো, আমি আরেকবার লিখছি, তোমাদের খাতায় নিশ্চয়ই লেখাই আছে। ফার্স্ট স্টেপটা আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছিলাম, এবং এই প্রসেসটাতে এর P1 V1 T1 ছিল, এবং T1টা দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট ছিল। প্রসেসটাকে বলা হয়েছিল আইসোথার্মাল। তোমরা বলো তো, আইসোথার্মাল প্রসেসে যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, বলো তো আইসোথার্মাল প্রসেসে তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কি হয়? আইসোথার্মালের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু 0 না নন জিরো? বাহ, সম্প্রীতি বলেছে হয় না, ভেরি গুড। তার মানে ডিইটা 0 হবে, চেঞ্জ হয় না মানে ডিই 0, কারেক্ট না? হ্যাঁ, চেঞ্জ হয় না মানে ডিই 0। এখন একটা জিনিস আমাকে বলো, থার্মোডাইনামিক্সের যে ম্যাথমেটিক্যাল ফর্ম আমরা পড়েছিলাম ফার্স্ট ল, কি পড়েছিলাম? dq ইকুয়ালস টু ডিই প্লাস ডিডব্লিউ পড়েছিলাম, এটা আমরা সবাই পড়েছিলাম, তোমরা জানো। এখানে যদি ডিইটা 0 হয়ে যায় তাহলে কিন্তু ডিকিউটাই ডিডব্লিউ, লক্ষ্য করে দেখেছো? অর্থাৎ তোমার যে ফার্স্ট স্টেপ, আমাদের যে ফার্স্ট স্টেপ, সেই ফার্স্ট স্টেপে কিন্তু যেটা ওয়ার্ক ডান ছিল, ফার্স্ট স্টেপের ওয়ার্ক ডান কোনটা ছিল? W1, সে কিন্তু হিট চেঞ্জ আর এর সাথে সমান। এটা ফার্স্ট স্টেপের কথা বলছি। এখন মনে করে দেখো, আমি যখন ওই ডায়াগ্রামটা বানিয়েছিলাম যে সোর্সের কাছ থেকে আমার সিস্টেম Q1 তাপ শোষণ করেছিল, ও তো ইনিশিয়ালি Q1 তাপ শোষণ করেছিল, এই Q1 দিয়ে ও কাজ শুরু করেছিল। অর্থাৎ আমার এই যে W1টা, এই W1টা কিন্তু Q1 এর সাথে সমান হওয়া উচিত, কারণ প্রথম স্টেপটা আইসোথার্মাল ছিল, টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল। তাই আমরা লিখতে পারি Q1 ইকুয়ালস টু W1 ইকুয়ালস টু, W1 এর ভ্যালু কত ছিল? W1 এর ভ্যালু ছিল nR(t1) ln v2/v1। এটাকেও লিখে একটা বক্স করে ফেলো, কাজে লাগবে আমাদের এটা। এই জায়গাটা বুঝতে পারলে আমি কেন Q1 ইকুয়ালস টু W1 লিখলাম? স্যার একবার রিপিট করো না। আমি আরেকবার বলি, আমরা প্রথম প্রসেস যেহেতু আইসোথার্মাল বলেছি, আমরা বলেছি আইসোথার্মাল মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। তাহলে এটা যদি 0 বসাই, ফার্স্ট ল কি বলে? ফার্স্ট ল বলে ডিকিউটাই ডিডব্লিউ। তার মানে তুমি যতটা হিট নেবে তা দিয়েই কাজ করবে। ফার্স্ট স্টেপে আমরা হিট নিয়ে শুরু করেছিলাম Q1 নিয়ে, আর প্রথম স্টেপে কাজ করেছিলাম W1,
তাই আমি বলেছি Q1 টাই W1 এর সাথে সমান, যেহেতু এখানে ইন্টারনাল চেঞ্জ বলে কিছু নেই, টেম্পারেচার কনস্ট্যান্ট বলে। আর W1 এর ভ্যালু তোমরা জানোই, এটা লিখে ফেলো। ওকে, তাহলে আপাতত তোমরা দুটো ফর্মুলাকে বক্স করে রাখো, একটা টোটাল ওয়ার্ক ডান, পরে আমি এটাকে লিখবো, আমাকে বলবে তোমরা, আর একটা Q1 = W1, এই দুটোকে বক্স করো। এবার আমি বাকি পার্টটাকে মুছবো। বক্স করা হলে বলো হ্যাঁ ডান, আমি মুছে দিচ্ছি বাকি পার্টটা। মুছি? ওকে, ডান। এবার দেখো, এবার ওই ডায়াগ্রামটা আমি আরেকবার আসি। এই আমার সোর্স ছিল, সোর্সের টেম্পারেচার Q1 T1, Q1 ছিল এখান থেকে, এটাকে কাটো। আমার সিস্টেম ওর কাছ থেকে Q1 তাপ নিয়ে তা দিয়ে কাজ করেছে, বাকি Q2টাকে আমরা সোর্সকে ফেরত দিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, নিয়েছো Q1 পরিমাণ তাপ, ফেরত দিয়েছো Q2 পরিমাণ তাপ, তাহলে কত পরিমাণ তাপ দিয়ে তুমি ওয়ার্ক ডান করেছো? কেউ বলো তো দেখি, কি পরিমাণ তাপ দিয়ে ওয়ার্ক ডান করেছো? Q1 minus Q2. ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা ওয়ার্ক ডান করেছি এই পরিমাণ তাপ দিয়ে, Q1 মাইনাস Q2, এই পরিমাণ তাপ দিয়ে আমি ওয়ার্ক ডান করেছি। কেন সেটা বুঝতে পেরেছো? আমি যে Q1 নিয়ে বাকিটা ফেরত দিয়েছিলাম। এবার আমরা একটা নতুন টার্ম তোমাদেরকে বোঝাই, লিখে নাও তো, ইটা। এটাকে বলে হচ্ছে এফিসিয়েন্সি। লেখো এফিসিয়েন্সি, লেখো ইটা ইকুয়ালস টু, আমি বোঝাচ্ছি এফিসিয়েন্সি ব্যাপারটা কি। লেখো একটা ফর্মুলা লিখি, এফিসিয়েন্সি ইকুয়ালস টু W/Q1। আমি ব্যাপারটা বোঝাচ্ছি, হোয়াট ইজ কল্ড এফিসিয়েন্সি। সবাই লেখা হয়েছে W/Q1? হ্যাঁ স্যার। ওকে ওকে, এবার শোনো বিষয়টা বুঝি। এফিসিয়েন্সি মানে হচ্ছে, বাহ সুব্রত রেখেছে, ভেরি গুড, আউটপুট বাই ইনপুট। মানে তুমি যতটা গ্রহণ করেছো তাপ, তা দিয়ে কতটা কাজ করতে পেরেছো সেটা তোমার এফিসিয়েন্সি। অর্থাৎ কাজ করেছো, এটা তোমার আউটপুট, এই কাজ তুমি করতে পেরেছো, বাই তাপ গ্রহণ করেছো কত, এটা এটা তোমার ইনপুট। তার মানে একটা মেশিন কতটা এফিশিয়েন্ট সেটা মেজার করব আউটপুট বাই ইনপুট দিয়ে, মানে কতটা তাপ গ্রহণ করে তা দিয়ে কতটা কাজ করা গেছে। কথাটা কি বোঝাতে পারলাম? এফিসিয়েন্সি মানেটা কি, কোনটাকে বলে এফিসিয়েন্সি বলো দেখি তাহলে? আউটপুট বাই ইনপুট, কতটা কাজ করছো আর কতটা তুমি নিয়েছিলে। এবার তাকাও, ভালো করে বুঝবে এই জায়গাটা। ডব্লিউ আমি কোনটাকে দিয়ে করেছি তাকিয়ে দেখো, আমি ডব্লিউ করেছি Q1 মাইনাস Q2 দিয়ে। আচ্ছা Q1 মাইনাস Q2টা পরে বসাচ্ছি, আগে তোমরা আমাকে বলো ডব্লিউ টোটাল ফর্মুলাটা আমরা কি বানিয়েছিলাম, বলো ডব্লিউ ইকুয়ালস টু কত বানিয়েছিলাম? ওই যে বড় একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা আমরা এখানে লিখবো। লেখো সবাই ফর্মুলাটা, nRT1 ln V2 by V1 মাইনাস, মাইনাস কি ছিল, nRT2 ln V3 by V4, মনে পড়ছে এরকম ছিল যে? সবাই দেখো তো, ডিভাইডেড বাই, বলো তো Q1 কত বের করেছি আমরা? Q1 ইকুয়ালস টু কি ছিল? Q1 W1 ছিল, এটা ইকুয়ালস টু ছিল nRT1 ln V2 by V1। এইটুকু আমাদের বের করা ছিল, এইটুকু আপাতত সাইডে থাক। এবার আরেকটা কাজ আমার ছোট্ট বাকি আছে, এটুকু হয়েছে সবার করা? হ্যাঁ, এটা মানে ওপরে W বসালাম আর নিচে Q1 বসালাম, এটা আমার টোটাল এফিসিয়েন্সি দাঁড়ালো। এখন তোমাদের হাতের কাছে ওই যে ডায়াগ্রামটা আছে, কার্নোট ডায়াগ্রাম, আমি ছোট্ট করে ডানে লিখি। কার্নোট যে ডায়াগ্রামটা ছিল, কার্নোটের ডায়াগ্রামটা এরকম ছিল তো, এই পয়েন্ট আমার চারটা ছিল, এ, এটা বি পয়েন্ট ছিল, এটা সি, এটা ডি পয়েন্ট ছিল। আচ্ছা এটা বি পয়েন্ট ছিল, হ্যাঁ, বি পয়েন্টে P2 V2 T1 ছিল, সি পয়েন্টে P3 V3 আর T2 ছিল। আচ্ছা লক্ষ্য করো B2C, এই B2C এটা অ্যাডিয়াবেটিক না আইসোথার্মাল? বলো B2C। স্যার অ্যাডিয়াবেটিক। কারেক্ট, অ্যাডিয়াবেটিক। বি আর সি অ্যাডিয়াবেটিক ছিল। তোমরা কেউ আমাকে অ্যাডিয়াবেটিকের জন্য, দেখি মনে আছে কিনা, বাড়িতে পড়েছো কিনা, অ্যাডিয়াবেটিকের জন্য টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে কি রিলেশন আছে এটা বলে দিতে পারবে কেউ? অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি রিলেশন আছে? কেউ একজন? টেম্পারেচার ভলিউমের মধ্যে কি রিলেশন ফর অ্যাডিয়াবেটিক প্রসেস? বলতে পারছো না কেন? তাড়াতাড়ি বলো। বাহ
Very good, very good. T v to the power 1 minus gamma equals to constant. তুমি লক্ষ্য করো আগের দিন বলেছিলাম প্রেসার ভলিউমের রিলেশন ছিল এরকম P v to the power gamma constant, এরকম ভাবে টেম্পারেচার প্রেসারের রিলেশন ছিল, টেম্পারেচার ভলিউমের রিলেশন ছিল। তো আমরা যেটা চাইছি টেম্পারেচার ভলিউমের রিলেশন চাইছি। তোমরা 3জন 4জন লিখে দিয়েছো, রিলেশনটা একবার লেখো সবাই। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে T v to the power gamma minus 1 equals to constant. এটা লেখো সবাই। লিখেছো? এবার তাকাও, তুমি বি পয়েন্টে এসো। বি পয়েন্টে প্রেসার কত, টেম্পারেচার কত? T1, ভলিউম কত? V2। তাহলে আমরা লিখতে পারি T1 V2 to the power gamma minus 1 equals to সি পয়েন্টে এসো। সি পয়েন্টে টেম্পারেচার T2, সি পয়েন্টে ভলিউম কি? V3। তাহলে T2 V3 to the power gamma minus 1। বোঝা গেল কি এটা? এইটা করার পরে এখান থেকে তোমরা বের করে দাও আমাকে T1 by T2 equals to what? T1 by T2 equals to what? চলো T1 by T2 equals to বলো কত হলো? স্যার গামা মাইনাস ওয়ানটা কি ব্র্যাকেটের বাইরে আছে নাকি শুধু V2 এর উপরে? V2 এর উপরে আছে, শুধু V2 এর উপরে। v3 to the power gamma minus 1 by রাইট, তাহলে আমরা একবারে লিখতে পারি V3, একবারে লিখছি V3 by V4 to the power gamma minus 1। এটা কি ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো কিছু একটা। v2 হবে না স্যার নিচে? ও সরি V4 সরি equals সরি to V2 সরি 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 V2, হ্যাঁ V3 by V2, ঠিক। V3 V2 by V2 to the power gamma minus 1। এটা হয়েছে সবার লেখা? সেম জিনিস তোমরা A নম্বর পয়েন্ট আর D নম্বর পয়েন্টে অ্যাপ্লাই করো। চলো অ্যাট পয়েন্ট A and D। A and D তে কি লেখা যায়? চলো এতে এসো। এই কথা বলে না, এতে এসো। আচ্ছা, এ নম্বরে টেম্পারেচার ভলিউম, চলো রিলেশন করি। এ নম্বরে টেম্পারেচার ছিল T1, ভলিউম ছিল V1। তাহলে T1 V1 to the power gamma minus 1 equals to ডি পয়েন্টে যাও। ডি পয়েন্টে ভলিউম ছিল, টেম্পারেচার ছিল T2, ভলিউম ছিল V4 to the power gamma minus 1। এখান থেকে একইভাবে তোমরা আমাকে T1 by T2 বের করে দাও এখান থেকে। চলো T1 by T2 বের করো এখান থেকে। v4 by v1 whole to the power gamma minus 1। ওকে, V1 by V4 by V1 whole to the power gamma minus 1। এবার এই ইকুয়েশনটার দিকে তাকাও, এই ইকুয়েশনটার দিকে তাকাও। লেফট হ্যান্ড সাইডে তো দুটোই সমান, রাইট হ্যান্ড সাইড গুলোকে আমরা একবারে ইকুয়াল করলাম। তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখো, আমরা পেলাম V3 by V2 ইকুয়ালস টু পেলাম V4 by V1। গামা গামা গুলোকে ক্যান্সেল করলাম। দেখো তো বুঝতে পারলে কিনা সবাই? বোঝা গেছে সবার? বুঝলে? এখান থেকে আমাকে বের করে দাও তোমরা V3 by V4 equals to what? এখান থেকে V3 by V4 equals to what? স্যার V2 by V1। ভেরি গুড, এটা হচ্ছে তোমার V2 by V1। হয়েছে সবার V2 by V1? এই V2 by V1টা, এই যে আমার এফিসিয়েন্সির যে ফর্মুলা ছিল, তাকাও সবাই ফর্মুলাতে। এই ফর্মুলাতে যেখানে ln V3 by V4 আছে, সেই V3 by V4 এর জায়গায় তোমরা এবার V2 by V1টা সবাই বসিয়ে দাও। আমি আর করছি না, আমার জায়গা নেই। সবাই V3 by V4 এর জায়গায় V2 by V1 বসাও। বসানোর পর বলো ডান। না না না, জিরো না আদিত্য, জিরো নয়, জিরো নয়, জিরো নয়, জিরো নয়। কারণ টেম্পারেচার এখানে T1 আছে, এখানে টেম্পারেচার T2 আছে। এখানে T1 আর T2 ছিল। হ্যাঁ, ও জিরো নয়, জিরো নয়, ওটাই বলছি, জিরো নয়। আমি আসছি। তুমি জাস্ট এখানে V3 by V4 এর জায়গায় তোমরা V2 by V1 বসাও। হয়েছে? এইবার বসানোর পরে স্যার, যে জিনিসটা আমরা কমন এখানে যায়, n আর V2 by V1 কমন নিতে পারি না, তারপরে T1 minus T2 করতে পারি না? এক্স্যাক্টলি ওটাই তো করব, ওটাই তো করব। স্যার T4 বাই T2 সমান সমান V4 বাই V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 এর পরে কি করলেন? তুমি অনেক আগের কথা বলছো, কোন জায়গাটা বলছো বলো? স্যার এই যে T4 বাই T2 আমি এখানে যেটা করলাম লেফট হ্যান্ড সাইড গুলোকে ইকুয়াল করলাম। তাহলে এখান থেকে গামা গুলোকে ক্যান্সেল করে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করে দিলাম। V3 by V2 equals to V4 by V1। এখান থেকে এই জায়গায় গেলাম, V3 by V4 equals to V2 by V1 হলো। এইবার যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাতে এর জায়গায় V2 by V1 লিখলাম। লেখার পরে এবার কমন নেব। হ্যাঁ, আমি এটাকে মুছে দিলাম একবারে। মুছে দেখো কমন নিয়ে কি লেখা যায়। একবারে কমন নিয়ে লিখতে চাইছি আমি। এফিসিয়েন্সি ইকুয়ালস টু, আমরা কমন নেব NR ln V2 by V1, ব্র্যাকেটে পড়ে থাকবে T1 minus T2 by
নিচে পড়ে আছে nr ln v2 বাই v1 nr t1। দেখো বুঝতে পারলে কিনা এবার? এবং করে ছড়ে গিয়ে দেখো এবার কাটাকাটি যায়। কি কাটাকাটি যায়? এই টোটালটা nr ln কেটে দাও, কেটে দিয়ে ফাইনালি যেটা পড়ে থাকে সেটা t1 মাইনাস t2 বাই t1। এটা আমার এফিসিয়েন্সির ফাইনাল ফর্মুলা, এফিসিয়েন্সি ইকুয়ালস টু t1 মাইনাস t2 বাই t1। এটাকে বক্স করে ফেলো। পরীক্ষায় আমরা এতক্ষণ ধরে যত বড় একটা ডেরিভেশন করলাম, এই ডেরিভেশনটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় ডিরেক্ট এফিসিয়েন্সি বের করতে দেবে। ডেরিভেশনটা করার উদ্দেশ্য ছিল যে ওখানকার যে বিভিন্ন সময় বিভিন্ন টার্মগুলো এসছে ওই টার্মগুলো যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ওই জন্য আমরা ডেরিভেশনটা করলাম। খুব কঠিন নয়, বাড়িতে 2-4 বার প্র্যাকটিস করবে, দেখবে রেডি। এবার এর সাহায্যে আমরা দেখো অঙ্ক কিভাবে করব সেটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এফিসিয়েন্সি ফর্মুলা পেয়ে গেছি একটা। এখানে লক্ষ্য করো T1 টা আমার কিসের টেম্পারেচার ছিল? সোর্স। T2 কিসের টেম্পারেচার ছিল? সিঙ্ক। তাহলে তোমাকে যদি কখনো বলে দেয় যে আমার একটা সিস্টেম সোর্সের টেম্পারেচার সাপোজ 373 কেলভিন, সিঙ্কের টেম্পারেচার সাপোজ 280 কেলভিন, তাহলে এই দুটো সোর্স এবং সিঙ্কের মধ্যে কোনো মেশিন যদি কাজ করে তার এফিসিয়েন্সি কত হবে? এই ফর্মুলাতে ডিরেক্ট বসাও, এটা হবে মেশিনটার এফিসিয়েন্সি। তাহলে তোমরা মেশিনের এফিসিয়েন্সি কিভাবে বের করলাম কার্নোট সাইকেল থেকে, এই ডেরিভেশনটা ক্লিয়ার হয়েছে সবার? এইটুকু আমাকে বলো তো, এই ডেরিভেশনটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটাকে আমি আরেকটু মডিফাই করতে চাইছি। হ্যাঁ দেখো কি মডিফাই, আমি এটাকে লিখতে চাইছি 1 মাইনাস t2 বাই t1। বলো লেখা যায় কিনা? 1 মাইনাস t2 বাই লেখা t1 যায়। লেখা যায়। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বুঝবে এই জায়গাটা। হ্যাঁ, আমরা এফিসিয়েন্সি কি ফর্মুলা করেছিলাম? আমরা করেছিলাম ইটা ইকুয়ালস টু w বাই q1, এটা করেছিলাম। এবার থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল বলে, ভালো করে বুঝো এই জায়গাটা, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল বলে সিস্টেম যতটা তাপ গ্রহণ করতে পারে সেটাকে পুরোটা ও কাজে কনভার্ট করতে পারে। অর্থাৎ Q1 দিয়ে যদি পুরোটাই কাজ করা যায়, তার মানে ওপরের W-টা আর Q1 টা ইকুয়াল হওয়া উচিত অ্যাকর্ডিং টু ফার্স্ট ল। তার মানে এটা ইকুয়ালস টু হওয়া উচিত 1। তার মানে ফার্স্ট ল বলে যে একটা মেশিনের এফিসিয়েন্সি 1 হতে পারে। এবার এই ইকুয়েশনে এসো, ভাবো এই ফর্মুলাতে ইটাকে 1 হতে গেলে t2 বাই t1 কে হতে হবে 0। কথাটা ভালো করে বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। ইটাকে 1 হতে গেলে t2 বাই t1 কে হতে হবে 0। আর এই কন্ডিশনটা তখনই পসিবল যদি আইদার t2 ইকুয়ালস টু, আরে ইয়ার কি হলো, মহা সমস্যা। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটা তখনই পসিবল যদি আইদার t2 ইকুয়ালস টু 0 হয় অর t1 ইকুয়ালস টু ইনফিনিটি হয়। ক্লিয়ার না? একমাত্র যদি এই দুটো কন্ডিশন তুমি পৃথিবীতে বানাতে পারো তবেই তোমার মেশিন হবে তার এফিসিয়েন্সি 100%, মানে এফিসিয়েন্সি 1। এখন বলো আমাকে, তাহলে তোমাকে যে সোর্স টেম্পারেচার নিতে হবে তার টেম্পারেচার হতে হবে ইনফিনিটি, আর যেটা সিঙ্ক টেম্পারেচার নিতে হবে তার টেম্পারেচার হতে হবে অ্যাবসলিউট 0। এই দুটো কন্ডিশন পৃথিবীতে বানানো সম্ভব না সম্ভব না? তোমরাই সাজেস্ট করো। এই দুটো কন্ডিশন কোনোটাই পৃথিবীতে বানানো সম্ভব? অসম্ভব। অ্যাবসলিউট 0 টেম্পারেচারে সিঙ্ক তুমি বানাতে পারবে? পারবে না। অসীম টেম্পারেচারে মানে তো কোনো লিমিট নেই, অসীম টেম্পারেচারে সোর্স বানানো সম্ভব? সম্ভব না। তার মানে প্র্যাকটিক্যালি পৃথিবীতে এই দুটো কন্ডিশনের কোনোটাই অ্যাচিভ করা যায় না। তাহলে অ্যাচিভ করা যায় না এর মানেটা হলো ইটা কখনো 1 হতে পারে না, ইটা ডেফিনেটলি শুড বি লেস দেন 1। তাহলে ইটা যেহেতু শুড বি লেস দেন 1, তাহলে এবার আমাকে বলো তো কিউ পুরোটা দিয়ে কি কাজ করা যাবে? তার মানে এই দুটো কখনো না, ইকুয়াল স্যার। হতে পারে না। তার মানে টোটাল কিউটাকে কখনো আমরা কাজে কনভার্ট করতে পারি না। এবার আমাকে বলো ফার্স্ট ল কারেক্ট না ফার্স্ট ল রং? এতক্ষণে যে আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমরা বলো ফার্স্ট ল রং না ফার্স্ট ল কারেক্ট? ফার্স্ট ল রং। তাহলে কেউ যদি বলে এই ফার্স্ট ল রং, তুমি আমাকে প্রমাণ করে দেখাও যে ফার্স্ট ল প্রবলেম কি। আমরা এই কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি লিখবো। এফিসিয়েন্সি প্রমাণ করার দরকার নেই। পরীক্ষা যদি বলে যে প্রুভ দ্যাট ফার্স্ট ল ইজ নট কারেক্ট অর প্রুভ দ্যাট ওয়ার্ক ক্যান নট বি কমপ্লিটলি কনভার্টেড, হ্যাঁ বলো কি বলছো? Work.
কে কি বলছে বলো? না বলতে হবে না, আমি মিউট করি, দাঁড়াও আমি মিউট করে দিচ্ছি। তাহলে দেখো কত ইন্টারেস্টিং জিনিসে পৌঁছে গেলাম আমরা। এটা মুছে দিচ্ছি। আমরা কিসে পৌঁছে গেলাম? আমরা একটা ইটা করলাম, ইটা আমরা দেখলাম 1 মাইনাস T2/T1 দাঁড়ালো। প্রমাণ করে দিলাম যে এই কন্ডিশনটা পৃথিবীতে অ্যাচিভ করা যাবে না, অর্থাৎ ইটা কখনো 1 হবে না, এটা অবশ্যই লেস দ্যান 1 হবে। তার মানে ইটা আমরা পেয়েছিলাম W/Q1, তার মানে Q1টা পুরোটাই কাজে কনভার্ট করা যাবে না, অর্থাৎ ফার্স্ট ল প্রবলেম আছে, ওই জন্য আমাদের সেকেন্ড ল প্রয়োজন পড়েছে। তাহলে ফার্স্ট লর ড্রব্যাকস আমাদের ক্লিয়ার হলো। সেকেন্ড ল এখান থেকে শুরু হয়। সেকেন্ড ল প্রথম বলে যেটা, সেটা হচ্ছে যে আমরা হিট এনার্জিকে কখনো 100% দিয়ে ওয়ার্ক করতে পারবো না। তার মানে পৃথিবীতে এমন কোনো মেশিন বানানো সম্ভব নয় যার এফিসিয়েন্সি 100%, যদি না আমরা তার কোনো চেঞ্জেস ঘটিয়ে দিই। তো ওই কথাগুলোতে পরে আসবো, আপাতত তোমরা এইটুকু নোট ডাউন করো যে পৃথিবীতে এমন কোনো মেশিন বানানো সম্ভব নয় যার এফিসিয়েন্সি 100% হবে। ক্লিয়ার হয়েছে তো আমাদের বক্তব্যগুলো? দেখো তো এইটুকু জায়গা কতটা বুঝেছো, আমাকে একটু ফিডব্যাক দাও, তারপরে আমি নেক্সট প্রসিড করব। স্যার শুনতে পারলাম না, একবার বলতে পারবে? কোন জায়গাটা শুনতে পারলে না বলো? সেকেন্ড লর স্টেটমেন্টটা। সেকেন্ড ল স্টেটমেন্টটা হচ্ছে যে এফিসিয়েন্সি তো 1 হয় না, তার মানে পৃথিবীতে এরকম কোনো মেশিন বানানো সম্ভব নয় যার এফিসিয়েন্সি 100% হবে। এটাই সেকেন্ড ল স্টেটমেন্ট। 100% এফিশিয়েন্ট মেশিন পৃথিবীতে বানানো যায় না। আচ্ছা এইবার তোমরা কি করবে শোনো। এই যে আমরা কথাটা বললাম যে 100% এফিশিয়েন্ট মেশিন পৃথিবীতে বানানো যায় না, বা হিটকে টোটালি ওয়ার্কে কনভার্ট করা যায় না, এই স্টেটমেন্ট গুলো সেকেন্ড ল স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম ভাষায় দিয়েছেন, মানেগুলো ঘুরে ফিরে একই। যেমন আমি দু একটা নাম বলি, এই নামগুলো লিখে নাও তোমরা হ্যান্ডআউটের মধ্যে। এদের ডেফিনেশন গুলো বই খুলে মুখস্থ করবে, পরীক্ষা হয়তো ডিরেক্ট বলতে পারে যে ক্লজিয়াসের স্টেটমেন্ট লেখো। তিনজন স্টেটমেন্ট দিয়েছিলেন সেকেন্ড ল সম্পর্কে। প্রথম জনের নাম হচ্ছে ক্লজিয়াস, CLAUSIUS, ক্লজিয়াস স্টেটমেন্ট ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান থমসন স্টেটমেন্ট, THOMSON, থমসন স্টেটমেন্ট। থার্ড ওয়ান কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, PLANCK। এই যে তিনজন সায়েন্টিস্টই সেকেন্ড লকে এক্সপ্লেইন করেছেন, ডিফাইন করেছেন। তোমরা তিনজনের স্টেটমেন্ট বই থেকে পড়ে নেবে কে কি বলেছেন। সবার কিন্তু সামারি একই, ভাষাটা একটু আলাদা। আমি একজন দুজনের ভাষাটা একটু পড়ে শোনাই। হ্যাঁ, সাপোজ আমি ক্লজিয়াসের ভাষা বলি। ক্লজিয়াস বলছে, ইট ইজ নট পসিবল ফর এ সেলফ অ্যাক্টিং মেশিন unaided by an external agency to convey heat from a body at lower temperature to another body at higher temperature. মানে ক্লজিয়াসের বক্তব্যটা হচ্ছে টেম্পারেচারে সবসময় হাই টু লো ফ্লো হয়, কখনো লো টু হাই ফ্লো হবে না যদি না কোনো এক্সটার্নাল সোর্স আমরা অ্যাপ্লাই করি। তো ঘুরে ফিরে কথাগুলো পুরোটা মানে একই রকম। তো এই তিনটে স্টেটমেন্ট তোমরা পড়ে নেবে। আমি এবার নেক্সট কনসেপ্টে ঢুকছি। নেক্সট কনসেপ্ট কি? আমরা চলে যাব আজকে নতুন একটা টার্মে। সেই টার্মটাকে আমরা বলছি এনট্রপি। কেন এনট্রপি পড়তে হবে তার ব্যাখ্যা সেকেন্ড ল দিয়েছে। আমি একটু বাদে বলবো যে সেকেন্ড লয়ে যেমন আমরা স্টেটমেন্ট পড়লাম, সেকেন্ড লয়ে আরেকটা মডিফাইড স্টেটমেন্ট আছে, বাই টেকিং এনট্রপি। এনট্রপিকে কনসেপচুয়াল ধরে নিয়ে সেকেন্ড লয়ের আরেকটা মডিফাইড ভার্সন আছে, সেটা আমরা পরে বোঝাচ্ছি। তার আগে আমরা এনট্রপি ব্যাপারটা পড়বো। তো এনট্রপিতে যাওয়ার আগে আমি এর অরিজিনটা তোমাদেরকে বোঝাই। অরিজিনটা কি? তো দেখো আমরা একটু আগে কি কাজ করেছি। আমরা একটু আগে করেছি যে ইটা ইকুয়ালস টু বের করেছিলাম 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাসটা পরে করি। ইটা ইকুয়ালস টু করেছিলাম W/Q1, এটা সবাই জানো। ডব্লিউটা আবার কি ছিল? ডব্লিউ ছিল আমরা Q1 পরিমাণ তাপ শোষণ করেছিলাম, তা দিয়ে Q2 পরিমাণ কাজ করেছিলাম। তাহলে ডব্লিউটা কি? ডব্লিউটা হচ্ছে Q1 মাইনাস Q2, আর নিচে অ্যাজ ইউজুয়াল যেটা Q1 আছে থাক। এটুকু বোঝা গেছে সবাই? দেখো তো কি করলাম, জাস্ট ডব্লিউ জায়গায় Q1 মাইনাস Q2 লিখলাম। আবার এফিসিয়েন্সি আমরা একটু আগে কি বের করেছি? এফিসিয়েন্সি বের করেছিলাম T1 মাইনাস T2/T1। আচ্ছা এই যে আমরা এনট্রপিকে আস্তে আস্তে এক্সপ্লেন করছি, এটা কঠিন লাগতে পারে। হ্যাঁ, এনট্রপির অরিজিন বলছি আমরা, মানে এনট্রপির অরিজিন মানে এনট্রপিটা এলো থেকে। বই শুধুমাত্র কি করে? বই শুধুমাত্র লিখবে এনট্রপি ডিনোটেড বাই S,
দিস ইজ ইকুয়ালস টু dq বাই টি। কিন্তু হোয়াট ইজ এন্ট্রপি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, সেগুলো না বোঝালে না তোমার কখনো ফিল করবে না ভেতর থেকে থার্মোডাইনামিক্স কি জিনিস। তো ওই জন্য আমি একটু কষ্ট হচ্ছে আমার পড়াতে, অনেক কিছু বলতে হচ্ছে, টাইম লাগছে, তবু এন্ট্রপি আমি পুরো অরিজিন ধরে ধরে বলছি যে অ্যাকচুয়াল ফিজিক্যালি ওরা আসে কোত্থেকে, ফিজিক্যাল অরিজিনটা কি। তো কিছু কিছু কঠিন লাগবে, তো বাড়িতে পড়তে হবে, কিন্তু আমার হ্যান্ডআউটটা বারে বারে বাড়িতে পড়বে। তো আমি এখন যেটা পড়ছি এন্ট্রপির অরিজিন পড়ছি, ওকে। তাহলে লক্ষ্য করো এই জায়গাটা এসো, এই জায়গাটা এসো। আমি এখান থেকে দেখো কি করতে পারি 1 মাইনাস Q2 বাই Q1 ইকুয়ালস টু, ডানে লিখতে পারি 1 মাইনাস T2 বাই T1। দেখো বোঝা গেল কিনা? 1 1 হ্যাঁ বোথ স্যার। সাইড ক্যান্সেল করলাম, মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে দেখো কি লেখা যায়। ক্যান্সেল করে আমি একবারে লিখতে চাইছি, হ্যাঁ আমি একবারে একটা কথা লিখছি, দেখো তো বুঝতে পারো কিনা। Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2। দেখো বুঝলে কিনা? এই দুটো থেকে একবারে এটা লিখলাম, লেখা যায় এটা, দেখো তো একটু। হ্যাঁ স্যার, একটু লেখা যায়। লেখা যায়। আচ্ছা এখান থেকে আরেকটু মডিফাই করবো আমরা, হ্যাঁ দেখো কি মডিফাই করছি। Q2 বাই T2 মাইনাস Q1 বাই T1 ইকুয়ালস টু 0 লেখা যায়। অর এটাকে আরেকটু মডিফাই করছি, সবাই আমার সাথে সাথে লিখবে কিন্তু, হ্যাঁ এদিকে লিখছি। অর Q2 বাই T2 প্লাস ব্র্যাকেটের ভেতরে লেখো মাইনাস Q1 বাই T1 ইকুয়ালস টু 0। দেখো লেখা গেল কিনা? কিছু করিনি, প্লাস করে এর ভেতরে একটা মাইনাস করে দিয়েছি। আচ্ছা এবার ছোট ছোট দু চারটা কথা আমরা লিখবো, হ্যাঁ তোমরা কথাটা লেখো। এই যে এই পর্যন্ত আসলাম, তারপরে লেখো 1 নম্বর পয়েন্ট, লেখো দ্য রেশিও, আমিও লিখছি তোমরা লেখো দ্য রেশিও, একটু লিখে পড়বো এই জায়গাটা। কিউ বাই টি, এই যে রেশিওটা কিউ বাই টি, এই রেশিওটাকে বলে কল্ড, দিস রেশিও ইজ কল্ড রিডিউসড হিট। টার্মটা লেখো, দিস রেশিও ইজ কল্ড রিডিউসড হিট। হচ্ছে, এবং লেখো অ্যান্ড দিস ইকুয়েশন মানে কোনটা, এই যে এই ইকুয়েশনটা, and this equation shows that স্যার reduces is constant. reduced heat, sum of the reduced heat is always 0, সেটা লিখতে চাইছি আমি। আস্তে আস্তে আরো ভালো করে এক্সপ্লেন করবো, একটু সময় দাও আমাকে। লেখো and this equation shows that the algebraic sum of reduced heat, তোমরা কি লিখতে পারছো সবাই? রাজস্বী বলছে কথা কেটে কেটে আসছে, আমি আরেকবার রিপিট করছি কথাগুলো, লেখো আরেকবার। কি বলেছিলাম এখান থেকে, দাঁড়াও আমি পুরোটা মুছে দিলাম। আচ্ছা লাস্ট অব্দি যেখানে পৌঁছেছিলাম আমি পৌঁছেছিলাম Q2 বাই T2 প্লাস ব্র্যাকেটে মাইনাস Q1 বাই T1 ইকুয়ালস টু 0। আমরা বলেছিলাম দ্য রেশিও Q বাই T ইজ কল্ড রিডিউসড হিট, এটাকে বলে রিডিউসড হিট। অ্যান্ড দ্য অ্যালজেব্রিক সাম মানে বুঝো তো, জাস্ট করেছি, যোগ করেছি। অ্যান্ড দ্য algebraic sum of reduced heat for a reversible process is 0। সবাই লেখো এই জায়গাটা। এটা কিন্তু টার্মটা নোট করো, এটা 0 হলে তবেই সম্ভব, রিভার্সিবল হলে তবেই রিডিউসড হিটের সাম 0 হবে, ইরিভার্সিবল হলে 0 হবে না, ওটা পরে আসছি আমরা। তাহলে এইটুকু তোমরা লিখেছো। যদি এই চেঞ্জটা এর নিচে তোমরা লেখো ফর মাইক্রোস্কোপিক চেঞ্জ, যদি চেঞ্জটা আমরা মাইক্রোস্কোপিক করতাম, এই তোমরা কথা বলো না, কথা বললে বাকিরা শুনতে পারবেন, এমনি বলছে ডিস্টার্ব করছে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, কথা কেটে আসছে তোমার। আচ্ছা আজকেও কথা কেটে কেটে আসছে না, তারপরে নেটের প্রবলেম আছে বোধহয়, নেটের প্রবলেম থাকলে কথাগুলো কেটে কেটে আসে, ইন্টারনেট তো আছে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার চলো। আমার কাছে তো একদম ক্লিয়ার আসছে স্যার। ও তাই, আচ্ছা
তাহলে নেটে প্রবলেম আছে। শোনো তাহলে, লেখো ফর মাইক্রোস্কোপিক চেঞ্জের জন্য কি হবে, এগুলোকে আমরা লিখবো এইভাবে। লেখো সবাই, dq2 বাই t2, হ্যাঁ, প্লাস মাইনাস dq1 বাই t1 ইকুয়ালস টু 0। তার মানে মাইক্রোস্কোপিক চেঞ্জের জন্য কি করছি, এই কিউ গুলোকে আমরা dq লিখছি, বুঝতে পারছে, মাইক্রোস্কোপিক চেঞ্জের জন্য। আচ্ছা, এবার আরেকটা কথা লেখো, মাইক্রোস্কোপিক চেঞ্জ মানে তোমরা জানো কি, যে ডিকিউ করে অনেকগুলো চেঞ্জ হয়েছে। তো আমরা যদি নেট চেঞ্জ দেখতে চাই, তাহলে নেট চেঞ্জ দেখতে গেলে আমাকে এগুলোকে ইন্টিগ্রেট করতে হয়, তাই না? তার মানে আমরা যদি এই ডিকিউ বাই টি এরকম যতগুলো টার্ম থাকে, এদের সবাইকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তার সামেশনটা দেখেছো কি পাই, 0 পাই। তাহলে এটাকে আমি ইন জেনারেল সামারি করে কি লিখবো, সাইক্লিক ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি ইজ ইকুয়ালস টু 0। তোমরা নিশ্চয়ই সাইক্লিক ইন্টিগ্রেশনের টার্মটার মানে বুঝেছো। আমরা যেহেতু প্রসেসটা দেখো, কার্নোট সাইকেলের প্রসেসটা যেখানে শুরু করেছিলাম বিভিন্ন জায়গায় ঘিরে ঘিরে আবার এখানে এসে পৌঁছলাম, ওই জন্য প্রসেসটা সাইক্লিক প্রসেস। তো আমরা দেখলাম যে আমার সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ বাই টি টার্ম এরকম যতগুলো থাকবে, তাদের সবাইকে যদি আমি সাম করি, তাই লিখেছি সাইক্লিক ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 0। এই লাইনটা কি তোমরা বুঝতে পারলে যে সাইক্লিক ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 0? না বুঝতে পারলে একটু বলো আমাকে, হ্যাঁ, সাইক্লিক ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 0 এটা যে লিখলাম। আচ্ছা, একটা কথা, এই যে রাজশ্রী লিখেছে এখানে সাইক্লিক ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 0 লিখলাম, এটা কিন্তু ডেফিনেটলি পাশে লিখবে ফর রিভার্সিবল কেস। ইরিভার্সিবল কেস হলে 0 হবে না, ইরিভার্সিবল হলে কি হবে আমরা পরে বলবো, আপাতত রিভার্সিবল কেস বলছি, ওকে? আচ্ছা, এবার একটা টার্ম বলি এখানে, কি টার্ম ভালো করে লক্ষ্য রাখবে। যেহেতু বলেছি সাইক্লিক প্রসেসে ডিকিউ বাই টি টার্মটা 0 হয়, ধরা যাক তন্ময় বলছে সাইক্লিকটা রিপিট করুন। তন্ময়, সাইক্লিক কথাটা তো আমরা আগেও বলে দিয়েছিলাম। সাইক্লিক কি জিনিস, এক জায়গা থেকে শুরু করে যদি বহু দিক ঘুরে ঘুরে আমরা আবার সেই জায়গায় পৌঁছতে পারি, সেটা সাইক্লিক প্রসেস। তো আমি কার্নোট সাইকেলটা তো সাইক্লিকই দেখেছিলাম, ওই জন্য সমস্ত ডিকিউ বাই টি এই টার্মগুলোকে যদি সাম করো, ভ্যালুটা 0 পাবে, তাই এরকম লিখেছি আমরা। এবার ধরা যাক একটা ডায়াগ্রাম ড্র করো। এই হলো আমার সিস্টেম নম্বর 1, এই আমার সিস্টেম নম্বর 2। মনে করো আমি 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছি এ পথ দিয়ে, আবার 2 নম্বর থেকে আমি 1 নম্বরে ফিরছি বি পথ দিয়ে। তাহলে প্রসেসটাকে বলো তো সাইক্লিক বলবো না? আমার এই এক্সপেরিমেন্টটা দেখো, বলবো সাইক্লিক বলবো। তাহলে এই প্রসেসটার জন্যও আমার এই কথাটা ট্রু যে ডিকিউ বাই টি সাইক্লিক ইকুয়ালস টু 0। তার মানে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এই প্রসেসটার জন্য বলতে পারি সাইক্লিক ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি ইকুয়ালস টু, এটা মানেটা কি বোঝো, আমি যখন 1 নম্বর থেকে 2 নম্বর স্টেটে গেছি, কোন পাথ দিয়ে গেছি, এ পাথ দিয়ে গেছি, তার ক্ষেত্রে লিখতে পারবো ডিকিউ বাই টি ফ্রম দ্য পাথ এ পাথ দিয়ে যাওয়ার সময় যে ডিকিউ বাই টি টার্মটা হয়েছে, আবার যদি আমি 2 নম্বর থেকে 1 নম্বরে ফিরি, অর্থাৎ ইন্টিগ্রেশন ফ্রম 2 to 1 ডিকিউ অ্যাট বি বাই টি, এই দুটো শুড বি ইকুয়ালস টু 0। এই লাইনটা বোঝার চেষ্টা করো, কি লিখলাম। এই যে লাস্ট যে লাইনটা লিখলাম, এর মানেটা কি, এর মানেটা 1 নম্বর থেকে 2 নম্বরে গেছি এ পথ দিয়ে, তার ডিকিউ বাই টি, এ কেন লিখেছি, এ পথ দিয়ে গেছি, এর যা সাম পাবো, যদি আমরা 2 নম্বর থেকে 1 নম্বরে ফিরি, ওই জন্য এবার ইন্টিগ্রেশন করেছি ফ্রম 2 to 1 ডিকিউ বাই টি অ্যাট পাথ বি, এই দুটো ভ্যালু সাম করলে আসবে 0। কেন 0 আসবে, কারণ এইটা ফলো করি রিভার্সিবলের ক্ষেত্রে, তাই 0 আসবে। এই লাইনটা সবার বোঝা গেল কি, দেখো ভালো করে এই জায়গাটা, না বুঝলে কিন্তু বলবে আমাকে। বোঝা গেছে? হ্যাঁ, এবার তোমরা একটা কাজ করো, এই টার্মটাকে ডান দিকে নিয়ে যাও, এই টার্মটাকে ডান দিকে নিয়ে যাও। আমি এই জায়গাটা মুছবো, সবাই ডান দিকে নিয়ে গেলে বলবে হ্যাঁ হয়েছে, তারপর আমি মুছবো। ডান দিকে নিয়ে যাও, যেটা গোল করেছে ওকে ডান দিকে নিয়ে যাও। হয়েছে? আচ্ছা, এবার দেখো ডান দিকে নিয়ে গেলে কি দাঁড়ায়। তাহলে ডান দিকে নিয়ে গেলে দাঁড়ায় ইন্টিগ্রেশন 1 to 2 ডিকিউ এ বাই টি ইকুয়ালস টু, মাইনাস হয়ে গেছে ইন্টিগ্রেশন 2 to 1 ডিকিউ বি পাথ বাই টি। দেখো তো সবার এটা হয়েছে কিনা করা, হ্যাঁ সবার হয়েছে, স্যার। সবার হয়েছে।
এবার এই মাইনাসটাকে আমরা জোর করে প্লাস করে দেব, মাইনাসটাকে যেই প্লাস করে দিলাম জোর করে, এটা চেঞ্জ হয়ে লিমিটটা পাল্টে গেল 1 to 2 dq at constant b by t, আর লেফট হ্যান্ড সাইডে কি ছিল 1 to t, লেফট হ্যান্ড সাইডে ছিল dq at path a by t, এই দুটো ইকুয়াল। এই জায়গাটার একটা দারুণ সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স, এবার ভালো করে তাকাও। তোমরা লক্ষ্য করো এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পেলাম এর বাংলা মানেটা কি? স্যার একদম লেফটে কি লিখেছেন, একদম লেফটে এই যে dq a by t ইন্টিগ্রেশন 1 to 2। ওকে, এবার দেখো এই জিনিসটা মানে বোঝাও, এই জিনিসটা মানেটা কি, যে আমরা 1 নম্বর স্টেট থেকে এই যে 2 নম্বর স্টেটে গেছি, এ পাথ দিয়ে যখন গেছি তখন dq by t এর যা মান পেলাম, আমি যখন 1 নম্বর থেকে 2 নম্বরে গেলাম অন্য একটা পাথ দিয়ে, তখন dq by t তার যা মান পেলাম এই মান দুটো সমান। অর্থাৎ dq by t এই যে জিনিসটা, এই জিনিসটার মান পাথের ওপর তোমরাই বলো ডিপেন্ড করছে না, তোমরাই নিজেরা বোঝো যে dq by t এই টার্মটা পাথের ওপর ডিপেন্ড করছে না। ভেরি গুড। না, এটা যে পাথের ওপর ডিপেন্ড করছে না সেটা তো আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছি, যে আমি এ পদ দিয়ে যাই বা বি পদ দিয়ে যাই ভ্যালু দুটো ইকুয়াল পেয়েছি, তার মানে পাথের ওপর ডিপেন্ড করছে না। তাহলে তোমরা dq by t কে কোন ফাংশন বলবে, পাথ ফাংশন বলবে নাকি স্টেট ফাংশন বলবে? স্টেট ফাংশন। তার মানে সায়েন্টিস্টরা তখন নতুন একটা নিউ স্টেট ফাংশন আবিষ্কার করে ফেললো। দেখো এত ইন্টারেস্টিং ব্যাপারটা, আমরা সবাই জানতাম যে dq dw এরা কিন্তু পাথ ফাংশন, অথচ কার্নোট সাইকেল থেকে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে নতুন স্টেট ফাংশন আবিষ্কার করে ফেললো dq by t। যেহেতু নতুন ফাংশন আবিষ্কার হয়েছে তার নতুন নাম দিতে হবে, কারেক্ট? আমি জায়গাটা মুছি। তার মানে আমরা কি করলাম, আমরা একটা আবিষ্কার করলাম নতুন স্টেট ফাংশন। সেই স্টেট ফাংশনটা কি? সেই স্টেট ফাংশনটা dq by t, এটা একটা নতুন স্টেট ফাংশন। এই স্টেট ফাংশনটার নাম দেয়া হয়েছে এনট্রপি। আপাতত আমরা এনট্রপির নামটা খুঁজে পেলাম, যে এনট্রপিটা আসলো কোত্থেকে, এর অরিজিনটা কি। আমরা এখনো এনট্রপির ফিজিক্যাল সিগনিফিকেন্সে ঢুকিনি, সেটা ঢুকবো পরে। তাহলে তোমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে? যদি কেউ তোমাদেরকে বলে যে এনট্রপি ব্যাপারটা কি, তাহলে এনট্রপিটা আসলো কোত্থেকে? এনট্রপিটা সেই কার্নোট সাইকেল থেকে এলো, dq by t এটা হচ্ছে এনট্রপি। এনট্রপিকে আমরা রিপ্রেজেন্ট করব সিম্বল দিয়ে s, যেহেতু স্টেট ফাংশন ওর চেঞ্জকে আমরা ds বলবো। অর্থাৎ এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ds ইকুয়ালস টু dq by t। ক্লিয়ার হলো সবার এনট্রপি? লেখা হচ্ছে সবার এনট্রপি? রিটার্ন বলছে মেজার অফ র্যান্ডমনেস। হ্যাঁ, ওগুলো সব আমি পরে বোঝাবো। হ্যাঁ, আমি এখনো ফিজিক্যাল সিগনিফিকেন্সে ঢুকিনি, ওটা নেক্সট দিন আমরা যাব। নেক্সট দিন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, এই ক্লাস থার্মোডাইনামিক্স। তাহলে তোমরা লিখে নাও যে ds ইকুয়ালস টু dq by t। এনট্রপি যেখানে লিখলাম সেখানে লেখো যে এনট্রপি হচ্ছে আপাতত যেটুকু জেনেছি এনট্রপি কিন্তু স্টেট ফাংশন। যেহেতু এনট্রপি স্টেট ফাংশন, তাহলে ওর যদি কখনো চেঞ্জ লিখতে হয় তবে ডেল্টা এস মানে কিন্তু আমরা s2 - s1 লিখতে পারি। ওকে ওকে, আচ্ছা এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এনট্রপিকে তো স্টেট ফাংশন বলে দিয়েছি, তাহলে এই যে ডিফারেন্সিয়াল ds এটাকে আমাকে বলবে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল নাকি ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল? এক্সাক্ট। ভেরি গুড, এই হলো তোমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ভেরি গুড, এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ওকে, এবার নেক্সট হেডিং করো। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, নেক্সট হেডিং করো, সময় নেই, সময়ের অভাব হয়ে যাচ্ছে। নেক্সট হেডিং করো এনট্রপি চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট। এনট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসে আমরা এনট্রপি চেঞ্জ দেখব। দেখো এনট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল প্রসেস হয়েছে লেখা সবার? আচ্ছা, এবার ধরা যাক আমার একটা সিস্টেম আছে, এটা আমার সিস্টেম, তার বাইরে আছে আমার সারাউন্ডিংস। আমি প্রথমে ধরে নিলাম আমার প্রসেসটা রিভার্সিবল এবং আমার প্রসেসটা আইসোথার্মাল। আইসোথার্মাল মানে টেম্পারেচার আমার কনস্ট্যান্ট আছে, অর্থাৎ আমার সিস্টেমের টেম্পারেচারও যা
সারাউন্ডিং এর টেম্পারেচারও তাই টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। এখন ধরে নিলাম আমার সিস্টেম ও ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, ওই জন্যই সাউন্ড মাঝে মধ্যে গন্ডগোল। আচ্ছা, ধরা যাক আমার সিস্টেম বাইরে থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে। হ্যাঁ, ভালো করে বুঝবে, সিস্টেম বাইরে থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে। তোমরা বলো তো এই তাপটাকে আমরা তাহলে প্লাস তাপ লিখবো না মাইনাস তাপ লিখবো উইথ রেসপেক্ট টু সিস্টেম? সিস্টেমের রেসপেক্টে এটাকে আমরা প্লাস তাপ বলবো, কারণ গ্রহণ করেছে তাই প্লাস। আর সিস্টেমের টেম্পারেচার কত? টি। তাহলে এই সিস্টেমের এনট্রপি চেঞ্জ তোমরা লেখো এনট্রপি অফ সিস্টেম। তাই দেখো কি লিখেছি, ডেল্টা এস সাফিক্সে লিখেছি সিস্টেম, মানে সিস্টেমের এনট্রপি চেঞ্জ। কি ফর্মুলা বলেছিলাম? বলেছিলাম এনট্রপি মানে হচ্ছে কিউ বাই টি হবে, অর্থাৎ এটা কিন্তু আমরা লিখবো প্লাস কিউ বাই টি। কিউ কেন প্লাস কিউ কেন? কারণ সিস্টেম তাপটা গ্রহণ করেছে তাই প্লাস কিউ, আর টেম্পারেচার টি আছে, টি দিয়ে ভাগ করেছি। এটা গেল আমার সিস্টেমের এনট্রপি চেঞ্জ। এবার লক্ষ্য করো স্যার সিস্টেম এন্ট্রপি যেহেতু চেঞ্জটা কি বলেন আরেকবার একটু বলেন তো। এনট্রপি চেঞ্জ তো কিউ বাই টি। আমি একটু আগে তোমাদের কি দেখিয়েছিলাম, ডিএস ইকুয়ালস টু দেখিয়েছিলাম ডি কিউ বাই টি, তাই দেখিয়েছিলাম না? তো ওই তো এনট্রপি চেঞ্জ মানে কিউ বাই টি। তো সিস্টেম যেহেতু তাপটা গ্রহণ করেছিল, ওর এই এনার্জিটা পজিটিভ, তাই এর এনট্রপি চেঞ্জ হচ্ছে কিউ বাই টি, এটা পজিটিভ। এখন ভাবো সারাউন্ডিং এই যে কিউ তাপ, এটাও সিস্টেম গ্রহণ করেছে, তাহলে সারাউন্ডিং উল্টো করে বলতে পারি না ও কিউ পরিমাণ তাপ ছেড়েছে? তাহলে যদি তোমাদেরকে বলা হয় ডেল্টা এস সারাউন্ডিং যদি বের করি, বলতো, বাহ আদিত্য লিখে দিয়েছে, এটা লিখবো মাইনাস কিউ বাই টি। ভেরি গুড। সারাউন্ডিংস এর এনট্রপি কিন্তু মাইনাস কিউ বাই টি। কেন মাইনাস কিউ বাই টি? কারণ সারাউন্ডিং কে এই হিটটাকে লস করতে হয়েছে। এবার নিচের লাইনে লেখো দেয়ারফর ডেল্টা এস টোটাল মানে সবসময় হয় হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। ব্যাস, তোমরা বুঝে গেছো যে টোটাল ডেল্টা এটা জিরো। তাহলে এখানে একটা পয়েন্ট হাইলাইট করো, তোমরা লিখে রাখো হাইলাইট করে, যে ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস ডেল্টা এস টোটাল অলওয়েজ বি জিরো। পয়েন্ট ক্লিয়ার সবার? এটা আমরা প্রমাণ করে বলে দিলাম যে ডেল্টা এসটা কিন্তু জিরো হবে। কেন? কারণ ডেল্টা এস টোটাল মানে সিস্টেম এবং সারাউন্ডিংস এ। আমরা এখান থেকে দেখিয়ে দিলাম যে রিভার্সিবল হলে অবশ্যই টোটাল ডেল্টা এসটা জিরো আসবে। এটা এমসিকিউ তে আসবে, পয়েন্টটা হাইলাইট করে রাখো। বোঝা গেল? যে লাস্ট পয়েন্ট দিয়ে শেষ করবো আজকে। এবার যদি আমার প্রসেসটা ইরিভার্সিবল হতো, তাহলে এবার লেখো এনট্রপি। এবার লেখো তোমরা এনট্রপি ইন ইরিভার্সিবল প্রসেস। দেখো ইরিভার্সিবল প্রসেসের এনট্রপি কি হয় তাকাও। ধরা যাক প্রসেসটা কখন ইরিভার্সিবল হয় বোঝাই। ধরা যাক এই আমার সিস্টেম, এর টেম্পারেচার T1, সারাউন্ডিংস এর টেম্পারেচার T2। যদি T1 টা T2 চেয়ে বড় হয়, ভালো করে বুঝবে, T1 যদি T2 চেয়ে বড় হয় তাহলে হিট ফ্লো সবসময় একদিকেই হবে। কোন দিকে হবে? T1 টু T2ই হবে। তাই প্রসেসটা ইরিভার্সিবল, দুদিকে আসবে না, কারণ T1 টা বেশি। এবার ধরা যাক আমার সিস্টেমের টেম্পারেচার যেহেতু হাই, তাহলে সিস্টেম থেকে কিউ পরিমাণ তাপ সারাউন্ডিংসে গেছে। তোমরা কেউ বলো তো ডেল্টা এস সিস্টেম ইকুয়ালস টু কি লিখবো? তাহলে আমরা কি বলছি, আমি সিস্টেম থেকে কিউ minus পরিমাণ Q/T তাপ গেছে, তখন আমরা লিখবো মাইনাস কিউ বাই কত লিখবো? নট টি, T1 সম্প্রতি। কেন T1? এবার সিস্টেমের আলাদা টেম্পারেচার, সারাউন্ডিং এর আলাদা টেম্পারেচার, তাই লিখতে হয়েছে কিউ বাই T1। কিউটা মাইনাস কিউ, কারণ সিস্টেম তাপটা ছেড়েছে। সিমিলারলি বলো এবার, তাহলে ডেল্টা এস সারাউন্ডিং কত হওয়া উচিত? চলো তোমরা বলো ডেল্টা এস সারাউন্ডিং কত হওয়া Q উচিত? by T2 ভেরি গুড, ভেরি গুড। কিউ বাই T2, এইটা অবশ্যই পজিটিভ। এবার আমরা যদি ডেল্টা এস টোটাল ক্যালকুলেট করি, তাহলে দুটোকে সিম্পলি যোগ করব। চলো যোগ করে ফেলো। তাহলে লিখে দাও কিউ বাই T2 মাইনাস কিউ বাই T1। এটা Q1 না, হ্যাঁ এটা কিউ। আমরা কিউ কে কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভেতরে 1 বাই T2 মাইনাস 1 বাই T1। এটা গুণঠুন যা করতে হয় করো। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা একবারে লিখে দিলাম T1 মাইনাস T2 বাই T1 T2, ব্র্যাকেট ক্লোজ করো। এবার ডানের
এই পোর্শনটার দিকে তাকাও। আমি শুরুতে কি ধরে নিয়েছিলাম, T1 টা বড় ধরেছি বলেই তো তোমার হিট সিস্টেম টু সারাউন্ডিংস এ গেছে। তাহলে এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বলো, অলওয়েজ পজিটিভ না অলওয়েজ নেগেটিভ? চলো Sir, রিপ্লাই করো positive. ফটাফট। অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। তার মানে ইন্টারেস্টিংলি দেখো কি পেয়ে গেলাম আমরা, ডেল্টা এস এর ভ্যালুটা পজিটিভ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কনক্লুশন কি, আমার যদি প্রসেস ইরিভার্সিবল হয় তাহলে তার এনট্রপি চেঞ্জ হবে অলওয়েজ পজিটিভ। তাহলে এই দুটো কনক্লুশন, রিভার্সিবল হলে এনট্রপি চেঞ্জ হবে 0, ইরিভার্সিবল চেঞ্জ হলে এনট্রপি চেঞ্জ হবে পজিটিভ। এই গেল তোমার আজকের